নাকি হয়ে গেছে? ডান। আনাপ চলে আসছে তো, দেখো তুমি এক্সেসে ঢুকতে পারো নাই? ও এখানে তো দিয়ে দিচ্ছে অলরেডি, লাইভে চলে আসছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম রাজিবুল ইসলাম রাজন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এক্সিস মেডিকেল স্কুলের লাইভ ক্লাস সেশন অ্যাজমা ও সিওপিডির সেশনে। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? যদি কারো কোনো কথা শুনতে সমস্যা হয় কাইন্ডলি আমাকে মেসেজে জানাবেন। আমি তাহলে আওয়াজ ক্লিয়ার করার চেষ্টা করব, বা কোনো স্লাইড যদি দেখতে ট্রাবল হয় তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন, আমি তাহলে আপনাদেরকে হেল্প করতে পারবো। আজকে আমাদের যে টপিকটির দুটো পার্ট আসলে, একটা অ্যাজমা আর একটা সিওপিডি। দুটো পার্ট আপনাদের যদি মনে হয় যে দুটোই তো শ্বাসকষ্ট, তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কি, অর্থাৎ আমরা প্র্যাকটিসের মধ্যে কিভাবে করে ডিফারেন্সিয়েট করব এই দুটো ব্যাপার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা হয়তোবা আরেকটু কিছুক্ষণ ওয়েট করতে পারি, কারণ এখনো দেখা যাচ্ছে অডিয়েন্স কিছু কম আছে। আরো কিছু অডিয়েন্স আসা পর্যন্ত আমরা একটু সাধারণভাবে আলোচনা করি, তাহলে সুবিধা হবে। তারপর আমরা স্লাইডে যাই, কারণ যারা দেখতে পারবে না এখন তারা কিছু জিনিস মিস করে যাবে, যা তাদের প্র্যাকটিসেও সমস্যা হবে, এবং পাশাপাশি তাদের এটার যে প্র্যাকটিসে ব্যবহার করার ক্ষেত্রে যে ট্রাবলটা, সেই ট্রাবলটাও হবে। আমরা অ্যাজমা আর সিওপিডি যদি সাধারণভাবে বলি তাহলে অনেকেই বলতে পারবেন যে অ্যাজমাটা হয় অ্যাকিউট কেসে, অর্থাৎ অ্যাজমা কখনই একটা কন্টিনিউয়াস ডিজিজ প্রসেসের মতো না। একটা ডায়াবেটিস রোগী অথবা একটা প্রেশারের রোগী যেমন কন্টিনিউয়াস ডায়াবেটিক হয়েই থাকে বা প্রেশার হয়েই থাকে। আসসালামু আলাইকুম। আপনারা কি শুনতে পাচ্ছেন? কারো যদি সমস্যা হয় শুনতে বা দেখতে কাইন্ডলি জানাবেন। আমরা অ্যাজমা ও সিওপিডি এই দুটি নিয়ে আলাপ শুরু করেছিলাম। আর বলছিলাম যে আমাদের যে জিনিসটা সবসময় খেয়াল রাখতে হয় যে অ্যাজমা এবং সিওপিডি এই দুটি ক্ষেত্রে কোনটাকে আমরা অ্যাজমা বলবো এবং কোনটাকে আমরা সিওপিডি বলবো, ঠিক এই জিনিসটা। কারণ অ্যাজমা ক্ষেত্রে আমরা মাথার মধ্যে যেটা রাখি যে এটা হঠাৎ হবে, অর্থাৎ অ্যাকিউট একটা কেসে যদি আমরা বলি যে কি হচ্ছে, সেটা আমাদের অ্যাজমা অ্যাটাক। অ্যাজমা কখনোই একটা দীর্ঘমেয়াদী রোগ হলেও এটা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ বা কোমরবিডিটি গুলোর মতো, যেমন হাইপারটেনশন অথবা ডিসলিপিডিমিয়া অথবা ডায়াবেটিসের পেশেন্টদের মতো কখনোই অ্যাজমা কন্টিনিউয়াস তার এক্সাজারবেশন দেখায় না অথবা সাইন সিমটম দেখায় না। কিন্তু ঠিক অপোজিট ক্ষেত্রে, অর্থাৎ সিওপিডির ক্ষেত্রে যেটা, সিওপিডির নামে আপনারা জানেন করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ এই ক্ষেত্রে সুবিধা হয়। মুসানা গালিব ভাই বলছিলেন সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড কম। আচ্ছা, আমি সাউন্ড বাড়ানোর একটু চেষ্টা করছি, দেখি সাউন্ডটা বাড়ানো যায় নাকি। সাউন্ড আমার থেকে ফুল দেয়া আছে অবশ্য, আপনারা একটু দেখেন সাউন্ডটা ঠিক নাকি। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? একটু দেখুন শোনা যাচ্ছে নাকি ঠিকভাবে। অ্যাজমা আর সিওপিডি দুটো ক্ষেত্রেই
যেটা দেখতে হয় যে এটা কমন এবং আনকমন কেমন আমরা একটু দেখে নিই। দুটোই বেশ কমন। কারণ আপনার বাসাতে আপনার কোনো ফ্যামিলি মেম্বারের অ্যাজমা ট্রাবল থাকতে পারে। এছাড়া আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সিওপিডি ট্রাবলও থাকতে পারে। আমি যেমন আমার ফ্যামিলির কথা বলি, আমার মার অ্যাজমা ট্রাবল আছে। আমার আর আমার ছোট ভাইয়ের নেই। আবার আমার ছোট বাচ্চাটার অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে। আবার আমার ছোট ভাইয়ের ২ টা বাচ্চারই অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে। এরকম অনেকের আমাদের পাশাপাশি কাছাকাছি অনেক পেশেন্টই পাওয়া যাবে যাদের অ্যাজমা বা সিওপিডি থাকে। অর্থাৎ এই দুটোই বেশ কমন। আর ক্যারেক্টারাইজ বাই এয়ার ফ্লো লিমিটেশন, তার মানে অ্যাজমা যেহেতু একটা ভেরিয়েবল ডিজিজ, এটা নরমাল হতে পারে। এটাই আমি আপনাদেরকে বললাম যে একটা ডায়াবেটিক অথবা একটা হাইপারটেনশনের পেশেন্টের যেমন সবসময় ডায়াবেটিস বেশি থাকতে পারে অথবা হাইপারটেনশন প্রেশার রোগীর প্রেশারটা বেশি থাকতে পারে, অ্যাজমার কখনোই এরকম কোনো ট্রাবল হয় না। আর সিওপিডির ক্ষেত্রে যেটা ব্যাপার, সিওপিডিটা স্লাইটলি রিভার্সিবল। সিওপিডিটা স্লাইটলি রিভার্সিবল হওয়ায় সিওপিডি পেশেন্টের যেটা প্রগ্রেসটা ডিজিজ প্রগ্রেসটা খুব র্যাপিড হয় এবং সাথে সাথে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে রিগ্রেশনটা খুব খারাপ ভাবে হয়। আর ইমপ্রুভমেন্টটা অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো পাওয়া যায়। দুটো ক্ষেত্রেই কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের একটা ব্যাপার থাকে। অ্যাজমার ক্ষেত্রে যেমন ক্রনিক ইনফ্লামেশন থাকে, সিওপিডির ক্ষেত্রেও ক্রনিক ইনফ্লামেশন থাকে। শুধুমাত্র যে আমরা বলবো যে অ্যাজমা বা সিওপিডি আমাদের ফুসফুসের সমস্যা করে তা কিন্তু না। আমাদের নেজাল এন্ট্রান্স থেকে নস্ট্রিল থেকে শুরু করে একদম এলভিউলাস পর্যন্ত এয়ারের সবগুলো পার্টই এফেক্টেড হয় অ্যাজমাতে বা সিওপিডিতে। অ্যাজমার এফেক্টেডটা যেমন থাকে রিভার্সিবল, সিওপিডির ক্ষেত্রে এফেক্ট হলে এটা মোটামুটি ইরিভার্সিবলের মতো একটা অবস্থাতে থাকে। অ্যাজমার ক্ষেত্রে যে কোনো বয়সে অ্যাজমা হতে পারে, কিন্তু ইয়াংদের বেশি হয়। ইয়াং বলতে যে বোঝা যাচ্ছে যে খুব বেশি বাচ্চা অথবা 18 প্লাস এরকম না, ইয়াঙ্গার এজ গ্রুপ এটা বোঝানো হয়েছে। আর সিওপিডির ক্ষেত্রে ওভার 40। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখুন তো, একজন অ্যাজমা পেশেন্ট যাকে খুব ভালোভাবে ট্রিট করা হয়নি অথবা ট্রিট করা হয়েছে কিন্তু তিনি ভালোভাবে ওষুধ গ্রহণ করেননি, তারা কিন্তু আফটার এজ অফ 40 তারা কিন্তু সিওপিডির দিকে টার্ন করেন। এবং একই সাথে আপনারা আরেকটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে এসইওএস, একোস অথবা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম, এই নামে একটা প্রবলেম আপনারা প্রায় পাবেন, যেটা হলো গিয়ে অ্যাজমা এবং সিওপিডির মধ্যে ব্রিজিং। অর্থাৎ তাদের অ্যাজমা ছিল, তারপর সিওপিডিতে টার্ন করে। সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজমার সিওপিডি দুই রকম পেশেন্টেরই যে লক্ষণগুলো, সেই ক্ষেত্রে দুই রকম পেশেন্টের লক্ষণগুলোই পাওয়া যায়। অ্যাজমার সিওপিডির প্যাথোলজি আমরা যদি দেখি, মেইনলি এয়ারওয়ে ডিজিজ। অর্থাৎ অ্যাজমার ক্ষেত্রে এয়ারওয়েটা এফেক্টেড হচ্ছে বেশি, অর্থাৎ উইন্ড পাইপ যেদিক দিয়ে আমরা শ্বাস নিচ্ছি সেটা। আর সিওপিডির ক্ষেত্রে এফেক্ট হয় এয়ারওয়ে, সাথে অ্যালভিউলাস এবং সারাউন্ডিং যে কানেক্টিভ টিস্যুস সেটাও সিওপিডির ক্ষেত্রে এফেক্টেড হয়ে থাকে। আর ক্রনিক ইনফ্লামেশন, ইসিনোফিল, CD4 লিম্ফোসাইট, মাস্ট মাসোস্পাজম, এগুলো অ্যাজমার ক্ষেত্রে খুব কমন। কিন্তু সিওপিডির ক্ষেত্রে ক্রনিক ইনফ্লামেশনে ইসিনোফিলের বদলে থাকছে নিউট্রোফিল। আর CD4 লিম্ফোসাইটটা যেমন অ্যাজমার ক্ষেত্রে থাকছে, তো CD8 লিম্ফোসাইটটা আমরা পাই সিওপিডির ক্ষেত্রে। আর মাস্ট সেলটা থাকছে অ্যাজমার ক্ষেত্রে। আর ম্যাক্রোফেজ গুলো আমরা সিওপিডির ক্ষেত্রে পাই। অ্যাজমাতে ক্রনিক ফাইব্রোসিস অফ এয়ারওয়েজ মে অকার, অর্থাৎ হতে পারে। আর সিওপিডির ক্ষেত্রে ইমব্যালেন্স উইথ প্রোটিয়েজ এন্ড অ্যান্টিপ্রোটিয়েজ। আপনারা সবাই জানেন যে প্রোটিয়েজ এবং অ্যান্টিপ্রোটিয়েজ দুটোই হলো গিয়ে এনজাইম, এবং দুটার একটা লেভেল থাকে, একটা রেশিও থাকে, একটা ব্যালেন্স থাকে। যখন এটা কোনোভাবে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখনই বডির যে লাং আছে এবং লাং এর সাথে লাং অ্যালভিওলার কানেক্টিভ টিস্যু, এটার যে স্ট্রাকচারটা সেগুলো তখন নষ্ট হতে থাকে। আর অ্যাজমার একটা নর্মালাইজেশন হওয়ার একটা পটেনশিয়ালিটি থাকে। অর্থাৎ আমি বারবার করে বলছি যে অ্যাজমা রোগীরা মোস্ট অফ দ্য কেসেসে ভালো থাকে, মাঝে মাঝে সমস্যা হয়। কিন্তু
যেটা সিওপিডি রোগীর ক্ষেত্রে হয় যে তাদের কখনোই কোনো ভালো দিন থাকে না। সিওপিডি রোগীদের ক্ষেত্রে সবসময় ব্যাড ডেজ থাকে। ধরেন আজকে লেস ব্যাড ডে, কালকে মোর ব্যাড ডে, এরপরের দিন মোস্ট ব্যাড ডে। তাদের কখনোই কোনো গুড ডেজ থাকে না। সিওপিডি পেশেন্টদের যখনই আপনারা ট্রিট করবেন উইথ এমপ্যাথি, দো অল পেশেন্ট নিড এমপ্যাথি, কিন্তু সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমাদের আলাদা এমপ্যাথি দিয়ে ট্রিট করা উচিত, কারণ তাদের কখনোই কোনো ভালো দিন থাকে না। আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের একটা পিক্টোগ্রাম এখানটাতে আছে। ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা দুটোই কিন্তু সিওপিডির মধ্যে চলে আসে। আর অ্যাজমাতেও কিন্তু এয়ার ফ্লো অবস্ট্রাকশন থাকে। কিন্তু এয়ার ফ্লো অবস্ট্রাকশনের আপনারা যদি দেখেন এখানে যেই পার্ট গুলো কভার করা হয়েছে, সবচেয়ে কম এয়ার ফ্লো অবস্ট্রাকশন হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে এয়ার ফ্লো অবস্ট্রাকশনটা কম্পারেটিভলি অনেক হাই হচ্ছে। সিওপিডির কারা রিস্কে থাকেন আমরা একটু দেখে নিই। পেশেন্ট ওভার দ্য এজ অফ 35, রিস্ক ফ্যাক্টর থাকে জেনারেলি স্মোকিং অ্যান্ড অকুপেশন। আপনাদের সাথে এইটুকু যে আলাপ করলাম এটা বইয়ের কথা, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আলাপ করি। ধরেন বাংলাদেশের একজন ভদ্রমহিলা যিনি গ্রামে থাকেন, যার বয়স 37 বছর, তিনি খুব শ্বাসকষ্ট নিয়ে এসেছেন। তার হিস্ট্রি নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে তার স্মোকিং এর কোনো হিস্ট্রি নেই, কিন্তু তার সিওপিডির মতো কমপ্লেইন আছে। আমরা এক্সামিনেশন করলাম এবং এক্সামিনেশন আর ইনভেস্টিগেশন যা যা লাগে করার পর তিনি সিওপিডির একজন পেশেন্ট হিসেবে ডায়াগনোসড হলেন। আপনারা কি বলতে পারবেন যে কারণটা কি, ওনার সিওপিডি কেন হলো? ও ওনার ঘরেও কেউ কিন্তু স্মোক করে না, এই একটা জিনিস। ভদ্রমহিলা স্মোক করেন না, ভদ্রমহিলার 3টা বাচ্চা তারাও স্মোক করে না, ভদ্রমহিলার হাজবেন্ডও স্মোক করে না, ভদ্রমহিলার শ্বশুর শাশুড়ি আছে তারাও কেউ স্মোক করে না। তাহলে ভদ্রমহিলার সিওপিডি কোত্থেকে আসলো? এইটুকু আপনারা একটু চিন্তা করে দেখেন তো, আমাকে বলতে পারেন নাকি? আপনারা একটু চিন্তা করুন, তাহলে আপনাদের জন্য বুঝতে এবং জানতে অনেক সুবিধা হবে। আসলে কারণটা কি? ভদ্রমহিলা তো গ্রামে থাকেন, ভদ্রমহিলা গ্রামে থাকেন এবং ভদ্রমহিলা রান্না করেন লাকড়ি দিয়ে, অথবা এই যে পাতা পুড়িয়ে, অথবা যে বাঁশের কঞ্চি এগুলো পুড়িয়ে। তার এই যে ফিউম গুলো প্রোডাকশন হচ্ছে এবং তিনি কন্টিনিউয়াসলি ঘরের স্ত্রী হয়ে আসার পর থেকে যে রান্না করছেন, রান্না করার জন্য তার স্মোকারদের যে সিমটম গুলো দেখা দেয় সিওপিডির ক্ষেত্রে, তারও সেই সিমটম দেখা দিয়েছে হাউস ফিউম। এটার জন্য জিনিসটা কিন্তু উল্লেখ করার মতো যে উনি স্মোকার না, কিন্তু যেহেতু বাংলাদেশের এবং বাংলাদেশের পেশেন্টকে আমরা মেজরিটি অফ ডক্টর দেখবো, তাদের কিন্তু এই ট্রাবলটা হতে থাকে। আর রিস্ক ফ্যাক্টরটা গেল আর প্রেজেন্ট উইথ ওয়ান অর মোর অফ দ্য ফলোইং সিমটম, যেমন এক্সারশনাল ব্রেথনেস, অর্থাৎ কাজ করার কিছুক্ষণ পরেই শ্বাসকষ্ট শুরু হয়। ক্রনিক কাফ, ক্রনিক কাফের আরেকটা নাম আছে যেটা আমরা স্মোকার্স কাফও বলে থাকি অনেক ক্ষেত্রে যদি স্মোকিং এর হিস্ট্রি থাকে। রেগুলার স্পুটাম প্রোডাকশন, আমার কাছে অনেক পেশেন্টরা আসেন যারা বলেন যে এত কাশি কোত্থেকে আসে, আমি তো বুঝি না এত কাশি কোত্থেকে আসে। আরেকটা জিনিস ফ্রিকোয়েন্ট উইন্টার ব্রঙ্কাইটিস, অর্থাৎ শীতের সময় তাদের ঠান্ডা লাগবে। শীতের সময় কিন্তু আপনার আমাদের সবারই ঠান্ডা লাগতে পারে, কাশি লাগতে পারে, কিন্তু তাদের ঠান্ডাটা কম্পারেটিভলি আরো অনেক বেশি লাগে। এই কাঠের চুলোর জন্য রনি ভাই বলেছেন, রনি ভাই অনেক ধন্যবাদ। আমার আরেকজন বোন এখানটায় বলেছেন ভাই অন্তু দাস জেনেটিক, জেনেটিকটা আসলে হলো না ঠিক। তারিক ভাই বায়োফুয়েল, তারিক ভাই আপনি খুবই কারেক্ট বলেছেন। আপনারা এইভাবে করে একটু আমাদের সাথে থাকলে তাহলে আমি মনে করব যে হ্যাঁ আমার সামনেও কেউ আছে, নাহলে তো আমি বলতেই থাকবো বলেই যাব, একসময় শেষ করে ফেলবো। কিন্তু ইন্টারাকশনটা খুব প্রয়োজনীয়। থ্যাংক ইউ, আপনারা খুব ভালোভাবে ধরতে পারছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, ফ্রিকুয়েন্ট উইন্টার ব্রঙ্কাইটিস সাথে হুইজও থাকে। হুইজের কথা তো সবাই জানেনি। Causes of COPD in Indian subcontinent, smoking. Smoking টা commonest cause of COPD in men. Exposure to cooking and heating fume, main cause in women. আর occupational আর genetic factors. Occupational এর মধ্যে কোনটা?
আপনারা কি একটু আমাদেরকে আইডিয়া দিতে পারবেন অকুপেশনের মধ্যে কোনটা? আমরা বাবুর্চির অকুপেশনটা বাদ দিব। বাবুর্চির অকুপেশন বাদ দিলাম। রান্নাঘরে যে কাজ করছে। এছাড়া অকুপেশনে কোনটা হতে পারে? সিওপিডি একটু চিন্তা করে বলুন। আমি কয়েকটা বলি। দেখেন আপনাদের সাথে মিলে যাচ্ছে নাকি। একটা অকুপেশন হতে পারে আমি যদি ইটের ভাটায় কাজ করি, তাহলে আমি স্মোকার না হয়েও আমি সিওপিডির পেশেন্ট হওয়ার মতো এক্সপোজড হচ্ছি টুয়ার্ডস দ্য ফিউম। ১ নাম্বার গেল। ২ নাম্বার আমি যদি ট্রাফিক পুলিশের কাজ করি, যে ট্রাফিক পুলিশ সিগন্যালে থাকে, আমি যদি সেখানটায় কাজ করি তাহলে কিন্তু আমি এক্সপোজড হচ্ছি মাল্টিপল টাইমস। ৩ নাম্বার বলি কোল মাইন ওয়ার্কার্স, আনিকা বিনতে আব্দুল্লাহ, থ্যাংক ইউ, আপনি ভালো বলেছেন। কোল মাইন ওয়ার্কার্স, কয়েল ফ্যাক্টরি, তারিকুল, গুড, ভেরি গুড। এখানে ইমন বলেছে কোল ওয়ার্কার, সুমাইয়া ভালো বলেছেন, ট্রাফিক পুলিশ, ভেরি গুড, ভেরি গুড। কটন ফ্যাক্টরি, ব্রিক ফিল্ড, প্রভাকর একদম ঠিক আছেন। মনিকা ইটের ভাটা, কারেক্ট। কোল ফ্যাক্টরি ওয়ার্কার, কোল ফ্যাক্টরি তো ভোটে জিতে যাচ্ছে। তৌকির, কয়েল ফ্যাক্টরি, কার্নার, রনিচন্দ্র, আবার কয়েল ফ্যাক্টরি, সানজিদা। আপনারা কখনো ফেরিওয়ালার কথা বলছেন না? ভ্যানে করে যে বিক্রি করে মাল ফেরিওয়ালা, তারাও তো কন্টিনিউয়াস এক্সপোজ থাকে টুয়ার্ডস রোড গ্যাস এন্ড রোড ফুয়েল এগুলো। শিপ ওয়ার্কার, শিপ ওয়ার্কার শিপ যেখানে ভাঙা হয় সেখানে যেই ওয়ার্কাররা থাকেন সেখানটাতে খুব ভালোভাবেই হয়। ইটের ভাটা, উপনা, চৈতি বলছেন ইটের ভাটা, ধানের চাতাল, কয়েল ফ্যাক্টরি। উপনা তো অনার্স মার্ক সহ পাস করেছেন। গুড, ভেরি গুড। আচ্ছা, অকুপেশনটা আইডিয়া হয়ে গেল মোটামুটি। আর জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর কিছু আছে, তাও ঠিক। অ্যাজমার সিওপিডির ক্ষেত্রে আমরা আবার একটু যাই, দেখি। অ্যাজমার ক্ষেত্রে স্মোকারও হতে পারে, এক্স স্মোকারও হতে পারে, ঠিক নাই। কিন্তু সিওপিডির ক্ষেত্রে প্রায় সবাই হয় স্মোকার অথবা এক্স স্মোকার। আর অ্যাজমার ক্ষেত্রে যে সিমটম গুলো আসে সেগুলো হলো গিয়ে আন্ডার দ্য এজ অফ 35। আর সিওপিডির ক্ষেত্রে এই 35 এর নিচের যে সিমটম গুলো এটা রেয়ার। কিন্তু এটা কখনো ভাববেন না যে 35 এর নিচে সিওপিডি হবে না। 35 এর নিচেও সিওপিডি হওয়া সম্ভব। ক্রনিক প্রোডাক্টিভ কফটা সিওপিডির ক্ষেত্রে বেশি থাকে। আর অ্যাজমার ক্ষেত্রে আনকমন ক্রনিক প্রোডাক্টিভ কফটা থাকা। ব্রেথলেসনেসটা ভেরিয়েবল থাকে অ্যাজমার ক্ষেত্রে, কখন হবে কখন হবে না কেউ জানে না। আর সিওপিডির ক্ষেত্রে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হলো গিয়ে তাদের কোনো গুড ডেজ থাকে না, সব সময় ব্যাড ডেজ থাকে। আচ্ছা, উম্মেদ ছায়া একটা ভালো কথা বলেছেন, প্যাসিভ স্মোকিং, আমরা এটা বাদ দিলে হবে না। প্যাসিভ স্মোকিংটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্রেথলেসনেসটা পারসিস্টেন্ট আর প্রোগ্রেসিভ থাকে সিওপিডির ক্ষেত্রে। আর নাইট অ্যাওয়াকেনিং উইথ শর্টনেস অফ ব্রেথ অর হুইজ, এটা কমন অ্যাজমাতে, আর সিওপিডির ক্ষেত্রে আনকমন থাকে। ভেরিয়েবিলিটি অর্থাৎ ডায়োনাল ভেরিয়েশন, ডে টু ডে ভেরিয়েশনটা কমন থাকে অ্যাজমাতে, সিওপিডিতে আনকমন। এখন ডায়োনাল ভেরিয়েশন বলতে আমরা কি বুঝাচ্ছি? ডায়োনাল ভেরিয়েশন মানে একদিন থেকে আরেক দিনের যে শ্বাসকষ্ট হওয়ার যে ভেরিয়েশনটা, কখনো ভালো কখনো খারাপ, সেটা অ্যাজমাতে হবে। কিন্তু যখন সিওপিডির ক্ষেত্রে আপনারা যাবেন, আপনারা খেয়াল করতে পারবেন সেই পেশেন্টদের সবসময় খারাপ থাকে। একটা আইডিয়া দিচ্ছি, ধরেন আমার কাছে একটা রোগী আসলেন, মিস্টার হাসান। মিস্টার হাসান আসলেন, মিস্টার হাসানের বয়স হলো গিয়ে 56 ইয়ার্স। মিস্টার হাসান স্মোকার। মিস্টার হাসান লাস্ট 30 ইয়ার্স ধরে স্মোক করছেন। আমি চেস্ট অস্কালটেট করার আগে মিস্টার হাসানকে বললাম যে হাসান সাহেব, আপনার কি এখন শ্বাসকষ্ট বেশি না এখন শ্বাসকষ্ট কম? উনি বলবেন যে না, আজকে একটু ভালো আছি, তাই তো আপনার কাছে আসতে পারলাম, কালকে আরো বেশি ছিল। এজ এ সিওপিডি পেশেন্ট উনি আপনাকে এভাবে করে বলবেন। কিন্তু আপনি যখন অস্কালটেট করতে যাবেন তখন আপনি পাবেন একটা শক। শক কি? তার অস্কালটেট করার সময় রাইট লাং ফিল্ডের আপার পার্ট, মিডল জোন, লোয়ার পার্ট, ফ্রন্ট, ব্যাক, রাইট, লেফট সব সাইডেই হুইজ রংকাই ক্র্যাপস, হুইজ রংকাই ক্র্যাপস এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু উনি বলছেন উনি আজকে ভালো আছেন। এই ব্যাপারটা কি? ওই যে বললাম লেস ব্যাড মোর ব্যাড, উনি আপনার কাছে দেখাতে এসেছেন হয়তোবা কোনো লেস ব্যাড দিনে, তার অন্যান্য দিনগুলোতে আরো খারাপ থাকে। আরো কিছু পেশেন্ট দেখবেন সিওপিডির, যারা আপনার কাছে আসবেন একটা ইনহেলার নিয়ে, ইনহেলারটা দেখাবেনও আপনাকে, এবং কোনো না কোনো কারণে আপনার সামনে বসা অবস্থাতেই উনি কয়েকবার কাশি দিবেন। উনি কয়েকবার কাশি দেওয়ার পরে দেখা যাবে যে উনার
পকেট থেকে উনি ইনহেলার বের করে সাথে সাথেই কয়েকটা প্রেস করে নিলেন, ইনহেলার নিয়ে নিলেন আপনার সামনে। মানে আপনি বুঝতেও পারলেন না যে কত দ্রুত ইনহেলার নিলেন। কিন্তু উনি বলবেন, এখন আমি ঠিক আছি।" আ এত দ্রুত ইনহেলারও তো নেওয়া যায় না। ইনহেলার নেওয়ারও টেকনিক আছে, নিয়ম আছে। ড্রাগ ডেলিভারি হতে হয়। ড্রাগকে রিসেপ্টরের গায়ে বসার সময় অ্যালাউ করতে হয়। কিন্তু যেভাবে করে আপনার রোগীরা নিবেন আপনি ভাববেন, "বাবারে বাবা! এ তো খুব সিরিয়াস রোগী।" আসলে তা না। তাদের প্র্যাকটিসটাই হয়ে গেছে ভুল। রোগীরা ভাবে যে আমি নীল রঙের ইনহেলার নিলে ভালো থাকবো। আসলে তা না। এটা আমরা সামনে একটু দেখব। আমরা একটু আগে যাই আবার। মাঝে, মাঝে একটু ক্লিনিক্যাল কথা বলব। আ এটা হলো গিয়ে স্পাইরোমেট্রি মেশিন। স্পাইরোমেট্রি মেশিন এটা সিওপিডির ডায়াগনোসিস করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড। সিওপিডির ডায়াগনোসিস করার জন্য এটা গোল্ড স্ট্যান্ডার্ড। আপনাদেরকে বলে দেই ২ টা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে নিতে পারেন। একটা ওয়েবসাইটের অ্যাড্রেস হলো আ www.jina.org GINA jina.org আর আরেকটা ওয়েবসাইট সিওপিডি র একটা ওয়েবসাইট আছে। সিওপিডি র ওয়েবসাইটটা আপনারা এখনই সার্চ দিয়ে বের করে আরেকটা ট্যাবে আমাকে কমেন্টে জানান। তাহলে বোঝা যাবে যে আপনারা আসলেই দেখছেন। হ্যাঁ, ইনহেলারের সাউন্ড সুন্দর। হ্যাঁ, শামীম ইনহেলারের সাউন্ড সুন্দর। আসলেই অনেক সুন্দর। ইনভেস্টিগেশন গুলো কিরকম দেখে নিচ্ছি। একটা হলো রিভার্সিবিলিটি টেস্টিং, একটা হলো পিক ফ্লো মনিটরিং এট হোম। পিক ফ্লো মনিটরিংটা করার জন্য ডাক্তারদেরও কিছু হেল্প করতে হয়। আর রিভার্সিবিলিটি টেস্টিং এর জন্য আ শুধুমাত্র একটা রোগীর হেল্পেই চলে যায়। যেই ক্রাইটেরিয়া গুলো দেখতে হয় সেগুলো হলো FEV1 যদি 400 ml ইনক্রিজ হয়, অর্থাৎ FEV1 আগে যা ছিল তার থেকে রিভার্সিবিলিটি টেস্টে যদি 400 ml ইনক্রিজ হয় আর পিক এক্সপিরেটরি ফ্লো যদি 60 লিটার পার মিনিট ইনক্রিজ হয়। যদি 60 লিটার পার মিনিট পিক এক্সপিরেটরি ফ্লো ইনক্রিজ হয় আর FEV1 টা 400 ml ইনক্রিজ হয়, অথবা যদি 20% চেঞ্জ ইন অ্যামপ্লিটিউড পিক এক্সপ্লোরেটরি ফ্লোর হয় তাহলে হবে। আমি যদি আপনাদেরকে একটু সাধারণভাবে বলি, যে পিক এক্সপ্লোরেটরি ফ্লো যেটা দিয়ে মাপা হয়, সেই পিক এক্সপ্লোরেটরি ফ্লো মিটারটার রিডিং প্রথমে ধরেন আসলো 100। তারপরে রিভার্সিবিলিটি টেস্ট করার জন্য আমরা একটা ওষুধ দেই। সেই ওষুধটা ব্যবহার করার কিছুক্ষণ পরে ৫ মিনিট পরে যদি টেস্ট করে আবার পাই ১৭০, তাহলে তো আ 70 লিটার পার মিনিট ইনক্রিজ হয়ে গেল। যদি এটা হয় তার মানে হলো গিয়ে পিক এক্সপিরেটরি ফ্লো ইনক্রিজ, অর্থাৎ তার রিভার্সিবিলিটি টেস্টটা পজিটিভ, অর্থাৎ এই রোগীর এজমা আছে। কিন্তু এট দ্য সেম টাইম তার সাথে আরেকজন রোগী আছেন যার সিওপিডি আছে, তার কিন্তু এতখানি বাড়বে না। তার 60 লিটার পর্যন্ত বাড়বে না এবং 60 লিটার পর্যন্ত বাড়বে না দেখেই তার ক্ষেত্রে রিভার্সিবিলিটি টেস্টটা নেগেটিভ। ডায়urnal ভেরিয়েশনটা এখানটায় একটু দেখা যাচ্ছে। পিক এক্সপিরেটরি ফ্লোটা কিরকম থাকে? এদিকে দেখা যাচ্ছে যে ৩৭০ এর মতো আছে। এটা বেড়ে একদম ৪৬০ হলো। তার মানে ৯০ চেঞ্জ। অর্থাৎ এখানটাতে চেঞ্জ আছে। এইটাই। এই ফ্লোটা দেখা যায় খুব ভালোভাবে এজমার ক্ষেত্রে চেঞ্জটা দেখা যায়। কিন্তু এতখানি ভেরিয়েশন আপনি সিওপিডির ক্ষেত্রে পাবেন না। আদার যে টেস্ট গুলো আছে এটার মধ্যে চেস্ট এক্স-রে আছে, সিবিসি, গ্যাস ট্রান্সফার ফ্যাক্টর, সিটি স্ক্যান, অক্সিজেন স্যাচুরেশন, আর্টেরিয়াল ব্লাড গ্যাস মেজারমেন্ট, AAT ডেফিসিয়েন্সি, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি স্ক্রিনিং এগুলো। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি কিসের জন্য করে আপনারা বলতে পারবেন? কোনটা এক্সক্লুড করার জন্য? একটু ক্লু দেই, লিড দেই আপনাদেরকে। সিলিয়া, সিলিয়া কোন ডিজিজে পাওয়া যায় না? কোন আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি ডিজিজে সিলিয়াতে ট্রাবল হয়? চিন্তা করে দেখেন। একদম জন্ম থেকে। আরেকটু লিড দেই। এটা সিওপিডির যে ৩-৪ টা ফ্যাক্টর আছে সেটার মধ্যে একটা। আপনারা যারা বলতে পারবেন কমেন্টের মধ্যে দিয়ে দেন। আর বলতে না পারলে সার্চ দিয়ে দেখবেন, পড়ে নিবেন। একটু খুঁজে পড়লে এটাই শিখবেন। আমি বলে দিলে এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে চলে যাবে। কিন্তু আপনারা বের করে দেখলে আপনাদের সুবিধা হবে। ফুল ব্লাড কাউন্ট এ কিরকম পাওয়া যাবে? আমরা ওইদিকে দেখেছি
যে এই যে সিস্টিক ফাইব্রোসিস, আব্দুল্লাহ ভাই ওয়েলকাম আব্দুল্লাহ ভাই ভালো বলেছেন। এই এমফাইসিমা না তৌকির সিস্টিক ফাইব্রোসিস, আব্দুল্লাহ ভাই ঠিক বলেছেন, আব্দুল্লাহ ভাইটা ঠিক আছে, একদম পারফেক্ট। মনিকাও বলেছেন ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিস, জহির সিএফ ঠিক আছে, এমফাইসিমা না, সুকান্ত ঠিক বলেছেন সিস্টিক ফাইব্রোসিস, জেবা এমফাইসিমা না, সিস্টিক ফাইব্রোসিস, আনসার হলো সিস্টিক ফাইব্রোসিস। আমরা সিস্টিক ফাইব্রোসিসটাকে এক্সক্লুড করার জন্য 81 ডেফিসিয়েন্সি দেখি। এমফাইসিমার কথা বলবো না, সিস্টিক ফাইব্রোসিস বলবো। প্রভাকরও ঠিক আছে, গুড, ভেরি গুড। আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, বোঝা যাচ্ছে। না, খুব ভালো লাগে মনোযোগ দিয়ে কেউ শুনলে, মনে হয় যে না সার্থক। এটা ছাড়া আর কি কি হতে পারে, এটা ছাড়া আর কি কি হতে পারে দেখি। বাংলাদেশের জন্য যেটা হতে পারে, টিবি হতে পারে। যেমন রাত্রেবেলা জ্বর থাকলে, সাথে ওয়েট লস থাকলে, স্পুটাম চেক করে যদি এফবি আর পাওয়া যায়, আর চেস্ট এক্সরে জানি কি পাওয়া যায়, কি যেন একটা মটলিং পাওয়া যায় না, দেখেন তো মনে আছে নাকি আপনাদের? যদি বাংলাদেশে কাজ করি, বাংলাদেশের রোগী দেখি এবং টিবি যদি না চিনি, তাহলে তো শেষ, তাহলে তো আর ডাক্তারি করার দরকার নাই, তাহলে তো বাসায় বসে থাকলেও হবে যে হ্যাঁ টিবি সেন্টারেই ট্রিটমেন্ট দিবে। আরে সব টিবি রোগীরা তো ডটসে যায় না, ডটসে তো সব টিবি সেন্টার যায় না, কিছু তো আপনার কাছেও আসবে, তখন তো আপনারও পারতে হবে, আপনারও জানতে হবে। এরকম কি হতে পারে আপনার কাছে একটা টিবি রোগী এসেছে শ্বাসকষ্ট নিয়ে, যে টিবির ওষুধ খাচ্ছে এবং সাথে সাথেই তার শ্বাসকষ্ট আছে, হতে পারে। কেন সিওপিডি রোগীরা কি ভিআইপি নাকি? মিলিয়ারি মটলিং ঠিক আছে, মিলেট সিড, আরে রনিচন্দ্র তো দারুণ লিখেছেন, মিলিয়ারি, হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড। না আপনারা চেষ্টা করছেন সাথে থাকতে, এটাই, সাথে থাকলেই হবে, নো প্রবলেম। একটা অ্যাজমা রোগীরও যেমন টিবি হতে পারে, একটা সিওপিডি রোগীরও টিবি হতে পারে। সিওপিডি রোগীর টিবি হওয়া আরো লাইকলি, কারণ সিওপিডি রোগীদের ইমিউনো কম্প্রোমাইজ থাকে, এর জন্য সিওপিডি রোগীদের টিবি হওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার। ডিডি, একটা ইম্পর্টেন্ট ডিডি হলো গিয়ে হার্ট ফেলিউর, হার্ট ফেলিউরে শ্বাসকষ্ট হয়। আরে আব্দুল্লাহ তো লিখেই যাচ্ছে, গুড। ব্রেথলেসনেস, কাফ, সোলান অ্যাঙ্কেল, বেজাল ইন্সপিরেটরি ক্র্যাক, আপনারা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখতেছেন, ইডিমাটা কিরকম, পিটিং না নন পিটিং দেখা যাচ্ছে। আর এখানটা দেখেন, হার্টের এখানটা শ্যাডোটা দেখেন, কত বড় একটা শ্যাডো। আপনারা ট্রান্সভার্স ডায়ামিটারটা দেখেন, এটা কি কার্ডিওমেগালি হচ্ছে কি না এটাও বোঝা যাচ্ছে। ব্রঙ্কিয়েক্টাসিসের একটা ডিটি দেখি আমরা। স্পুটামের যে ভলিউমটা, এটা খুব লার্জ থাকে, অর্থাৎ প্রোডাক্টিভ স্পুটাম তো অবশ্যই লার্জ, কিন্তু সাইডে দেখেন আপনারা যে সেকশনটা দেখা যাচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি, এখানটাতে যে মাঝখানে সাদা সাদা, এখানটায় এয়ার ট্র্যাপিং হয়ে থাকে, এর জন্য এটা দেখা যাচ্ছে। আর অকুপেশনাল হিস্ট্রি, ফাইন বেজাল ইন্সপিরেটরি ক্র্যাকেল, এগুলো হলো ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ক্ষেত্রে এটা পাওয়া যায়। অকুপেশনাল হিস্ট্রি, ফাইন বেজাল ইন্সপিরেটরি ক্র্যাকেল। আমরা অকুপেশনাল হিস্ট্রিতে একটা অকুপেশন কেউ বলিনি, কেন বললাম না, এটা তো আমরা মিস করে গেলাম সবাই, আমিও বললাম না, আপনারাও বললেন না। সেটা হলো গিয়ে যারা বেকারিতে কাজ করে তাদের ট্রাবল হয়, বেকারি অর্থাৎ এই ময়দার বেকারি। পিটিং ছিল ইডিমা, শামীম ভাই ঠিক বলেছেন, ইডিমা পিটিং ছিল। আমরা বেজাল যে ইন্সপেক্টর ক্র্যাকল দেখব, তার জন্য একটু স্লাইড দেখা যাচ্ছে এখানটায়। যদি কারো সিএ লাং থাকে, তখন তো আর জাস্ট একটা সিএক্সআর করতে হয়, তখনও এরকম কোনো না কোনো কিছু থাকতে পারে। যাদের হেমোপটাইসিস থাকে সাথে মোর দেন 3 উইকস, 3 মান্থ না, কিন্তু 3 মান্থ হলে চলে গেল কোথায়, 3 মান্থ হলে চলে গেল টিবিতে। দ্য কাফ, চেস্ট অর শোল্ডার পেইন, dyspnea, weight loss, chest sign, hoarseness, finger clubbing, signs suggesting metastasis, cervical or supraclavicular lymph node. যখন আমি কোথাও সিএ লাং এর কথা বলি, আমি আমার একটা পেশেন্টের কথা প্রায় বলি, এটা হলো 2012 কি 13 সালের কথা। আমি 2011 থেকে 17 পর্যন্ত 7 বছর আমি ছিলাম ল্যাবেইড উত্তরা শাখায় প্র্যাকটিস করতাম। আমার কাছে 11 থেকে একটা রোগী খুব রেগুলারই আসতেন, উনি ছিলেন শ্রমিক নেতা, টঙ্গীর একটা মিলে উনি আগে কাজ করতেন, শ্রমিক নেতা ছিলেন, আব্দুল মান্নান সাহেব।
13র দিকে দেখা গেল উনার বুকে ব্যথা সাথে কাশি। উনি খুব হেভি স্মোকার ছিলেন। আমি অনেকবার বলেছি, লাভ হয় নাই কোনো। উনি সিওপিডি পেশেন্ট ছিলেন আসলে। উনার খুব বুকে ব্যথা এবং রাইট সাইডে ব্যথা। রাইট সাইডে যখন ব্যথা আমার তো এমনিতেই মাথা ঠান্ডা যে এখানটাতে কোনো ট্রাবল নেই। রাইট সাইডে ব্যথা হতেই পারে। আমি ব্যথার ওষুধ ঘুরিয়ে ভ্যারাইটিস অফ ব্যথার ওষুধ দিয়ে যখন আমি দেখছি যে আমি কোনোভাবেই আর পারছি না। শেষ পর্যন্ত আমি অ্যাডমিট দিলাম হাসপাতালে। যেটা এখন কুয়েত মৈত্রী হাসপাতাল। এটা আগে ছিল আমেরিকান সুপার স্পেশালিটি হাসপাতাল, এটার নাম ছিল। এখন তো গভর্নমেন্ট এটা নিয়ে নিয়েছে কুয়েত মৈত্রী হাসপাতাল। আমার কিছু রোগী সেখানে ভর্তি, তো সেখানে আমি অ্যাডমিট দিলাম। অ্যাডমিট দেওয়ার পর সেখানের যে আইসিইউর যে ইনচার্জ ছিলেন তাকে আমি একটু জানালাম যে, "স্যার আমার একজন পেশেন্ট আছে, খুব ব্যথায় কষ্ট করছে, আপনি একটু দেখে দেন।" উনি দেখলেন, উনি বেজলাইন ইনভেস্টিগেশন দিলেন এবং শেষ পর্যন্ত আমার এটা একটা শকার। এই ১৬ বছরের উপরে ডাক্তারি করছি, এটা তো এখনো শকার আমার। শেষ পর্যন্ত তার ডায়াগনোসিস হলো যে তার কার্সিনোমা লাং। শুধুমাত্র এটা কার্সিনোমা দেখেই আমি যে এত অ্যানালজেসিক চেঞ্জ করলাম, তার ব্যথা কিন্তু আমি কমাতে পারিনি। তারপরে তো অপিওয়েড গ্রুপের ওষুধ দিয়ে ব্যথা কমানো হলো। তারপরে তার কেমোথেরাপির ব্যবস্থা করা হলো। একসময় তিনি চলেও গেলেন। তার ফ্যামিলির সাথে আমার এখনো যোগাযোগ আছে। কিন্তু আমি এটা এখনো ভুলতে পারি না যে প্রত্যেকটা রোগী হলো গিয়ে লার্নিং প্রসেস। আপনি যদি যেই রোগীটা আছেন সেই রোগীটা দেখার সময় আপনি ভাবেন যে আমার যেভাবেই হোক এই রোগীটাকে আমার খুব ভালোভাবে সার্ভ করা উচিত। তখন আপনি এই জিনিসটা খুব স্মুথলি মাথায় রাখবেন যে হ্যাঁ, আমি এর থেকে কিছু তো শিখতে পারবো। এই শিখলে কিছু তো কাউকে কাজে লাগাতে পারবো। কাজে লাগালে কারো না কারো দোয়া তো কবুল হবে। একজনের দোয়া কবুল হলেই আপনি পার। আপনার বেশি কাউকে লাগবে না। আমরা একটু চলে যাই এদিকে। সার্ভাইকাল বা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এগুলোও পাওয়া যায়। সাইন সাজেস্টিং মেটাস্টেসিস। মেটাস্টেসিস এর সাইনও থাকতে পারে। ওইটা। আর পারসিস্টেন্ট কফ কিন্তু জিইআরডি তেও থাকে। এটা একটা বাংলাদেশের জন্য খুবই কমন একটা ডিডি। এটা কিন্তু মিস করা যাবে না। আমি বেশ কিছু চেস্ট ফিজিশিয়ানদের যারা বাংলাদেশের সবচেয়ে বড় যে ২ টা ডিগ্রি, সেই ২ টা ডিগ্রির একটা না একটা করেছেন। তাদেরকে আমি দেখেছি তারা জিইআরডি পেশেন্টকে তারা কফ ভেরিয়েন্ট অ্যাজমা বলে ট্রিট করছেন। রোগীর কাশি কিন্তু কমছে না। তারা স্টেরয়েড দিচ্ছেন, ইনহেলার দিচ্ছেন, বহুত কিছু। কিন্তু আমরা মিস করে যাচ্ছি যে এত সাধারণ একটা সমস্যা হতে পারে, এটা আমরা মিস করে যাই। এটা খেয়াল রাখতে হবে। একটা টিইউডি, একটা টিবি, একটা ম্যালেরিয়া, এইগুলোর চিকিৎসা যদি আমি করতে না পারি, আমার বাংলাদেশের ডাক্তারি করার দরকার নাই। আমার পোস্ট গ্রাজুয়েশন এর মুখে লাথি, একদমই লাথি। আর ক্রনিক রাইনোসাইনাইটিস আরেকটা জিনিস, আমরা যারা শ্বাসকষ্টর রোগীগুলা পাই, আমরা সবসময় চিন্তা করি যে যদি তার ফুসফুসের সমস্যা থাকে, ফুসফুসে তো ডাইরেক্ট কখনোই এয়ার এন্ট্রি হবে না যদি সেটা নস্ট্রিল বা নাক দিয়ে না যায়, আমরা নাকটা মিস করে যাই। এই নাক যদি মিস করে যায় তাহলে তো আমার এন্ট্রি অফ ইনফেকশন মিস হয়ে গেল। এন্ট্রি অফ ইনফেকশন মিস হলে ডায়াগনোসিস মিস, ট্রিটমেন্ট মিস। আমি ট্রিট করলাম, খুব ভালোভাবে দামি ইনহেলার দিলাম, ওষুধ দিলাম, রোগী খেলেন কিন্তু ভালো হয় না। কারণ আমার অ্যালার্জিক রাইনাইটিস আছে অথবা রাইনোসাইনোসাইটিস আছে, যেটা আমার ডিজিজ প্রোগ্রেশনটাকে খারাপ করবে, ভালো করবে না কখনোই। ভালো হতে দিবে না। আমরা একটু পরে আবার যাই। দেখি কোমরবিডিটি যেগুলো, সেটা হলো গিয়ে ক্রনিক হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অস্টিওপোরোসিস, ডিপ্রেশন, সিএলআং, ইনক্রিজ রিস্ক 6 টাইমস, অ্যানিমিয়া, ক্রনিক ডিজিজ টাইপ, আবার পলিসাইথেমিয়াও পাওয়া যেতে পারে কিন্তু 5%, 5% ধরবো না। আমরা সবসময় মেজরিটির ক্ষেত্রে থাকি। মেজরিটি যা বলবে তাই। কোমরবিড কন্ডিশন গুলা এগুলো প্রায় থাকতে পারে। আর ডিপ্রেশনের কারণটা কি জানেন? ডিপ্রেশনের কারণ হলো গিয়ে আমি কন্টিনিউয়াস প্রসেসে অসুস্থ থাকতেছি। আমি বারবার ডাক্তার দেখাই, খুব বড় ডাক্তার দেখাই। আমরা এদিকে যাই, সেদিকে যাই। কোনোভাবেই আমরা যদি আমার অসুখের না পেশেন্ট ভালো হয় নাই শামীম ভাই, পেশেন্ট আল্লাহ কো প্যারা হো গয়া। পেশেন্ট ভালো হয় নাই। খুবই স্যাড, খুবই স্যাড। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো গিয়ে যদি একটা পেশেন্ট বারবার অসুস্থ হয়, বারবার ওষুধ খায়, ওষুধ ব্যবহার করে কিন্তু ভালো হচ্ছে না। তার
মনের যে একটা কন্ডিশন, এটা কখনোই আমি বা আপনি সেই জায়গায় নিজেকে না রাখলে বুঝবো না। কারণ তারা তো চায় সুস্থ থাকতে, এবং সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সবাই এটা বুঝে। আচ্ছা, স্পাইরোমেট্রিক রেসপন্স টু ব্রঙ্কোডাইলেটর ইন সিওপিডি। স্পাইরোমিটার কেউ কি নিজে হাতে ধরেছেন? অথবা কেউ কি করেছেন টেস্ট? করলে একটু জানাবেন কমেন্টে। দেখা যাচ্ছে কেউ এখনো জবাব দিচ্ছেন নাকি। না, পেশেন্টদের যদি আপনারা স্পাইরোমেট্রিক টেস্টটা না করে থাকেন, তাহলে একবার অন্তত দেখবেন। চোখে একবার দেখলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। এখানটায় স্পাইরোমেট্রিক যে চেঞ্জ গুলো আপনাদেরকে বলে দেই। আপনার কালার গুলো দেখছেন, এটা শর্ট অ্যাক্টিং, এটা দেখেন, এটা প্লাসিবো, আর এটা দেখেন, এটা ইন্টারমিডিয়েট। একটা পেশেন্টের ব্রঙ্কোডাইলেটর দিলে, এই যে একজন করেছেন মনে হয় স্পাইরোমিটার, গোলাম রাব্বানি, ইয়েস। মাসুম ভাইও ইয়েস, গুড, ভেরি গুড। সুমনা ইয়েস, গুড, ভেরি গুড। আচ্ছা, স্পাইরোমিটারের যে ব্যাপারটা বলি, যদি আপনারা কাউকে স্পাইরোমিটার টেস্ট করতে চান, তাহলে প্রথমে একবার কোনো ওষুধ ছাড়া টেস্ট করবেন, তারপরে ওষুধটা দিবেন ব্রঙ্কোডাইলেটর, তারপরে আবার টেস্ট করবেন। আপনি দেখবেন অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে তৌকিরও হ্যাঁ বলছে। ফিজিওলজি ল্যাবে অসপি করেছি। আরে মনিকা, ভালো কাজ করেছেন, গুড, ভেরি গুড। আপনারা যেখানটায় একজন স্পাইরোমেট্রি করে, প্রভাকর, আমার নিজের মেশিন আছে, একটা সেশন করবেন এর উপর প্লিজ। হ্যাঁ প্রভাকর, স্পাইরোমেট্রির উপর সেশন করবো ইনশাল্লাহ। স্পাইরোমেট্রির উপর আল্লাহর রহমতে যতখানি জানি এই 24 ঘন্টার ক্লাস নিলেও শেষ করতে পারবো না। স্পাইরোমিটার আমার কাছে 500-র মতো শুধু স্লাইড আছে। এক এক পেশেন্টের সাবজেক্টিভ ওয়াইজ চেঞ্জ হয়। আপনারা জানেন, যেহেতু আপনি স্পাইরোমেট্রি করেন। আমরা করবো ইনশাল্লাহ। আমরা নরমালটা জানি, পরে আস্তে আস্তে অ্যাবনর্মালটা জানবো। স্পাইরোমিটারের যেটা সবচেয়ে স্যাড ব্যাপার, বাংলাদেশের অধিকাংশ চেস্ট ফিজিশিয়ানরাই, আতিয়া রহমানও করেছেন, হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ চেস্ট ফিজিশিয়ানরাই স্পাইরোমিটারের যে ট্রেসিংটা রিডিংটা পড়তে পারে না। আর আরো দুঃখের বিষয়, যারা নিজেদেরকে সব রোগের ডাক্তার বলে থাকেন, ইন্টার্নিস্টরা, উইথ ডিউ রেসপেক্ট, তাদের মধ্যেও অনেকে স্পাইরোমিটারের যে ট্রেসিংটা পড়তে পারে না। আমি বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে বিএসএমএমইউ তে, ঢাকা মেডিকেল কলেজে, মিডফোর্ডে, এনআইডিসিএইচ এ, এই 4টা জায়গায় আমি নিজে সেখানের যেসব ট্রেইনিরা আছেন, অর্থাৎ যারা সেখানে অনারারি করছেন তারা, প্লাস সেখানে যারা সিএ রেজিস্টার আছেন তারা, এমনকি সেখানের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের সহ আমি স্পাইরোমেট্রি সেশন করেছি। আমি বঙ্গবন্ধুতে যে সেশন করিয়েছি একা, সেখানে ছিলেন এবিএম আব্দুল্লাহ স্যার, ছিলেন আমার সেশনের মধ্যে। স্যারও ছিলেন পার্টিসিপেন্ট। সেশন আমি একাই নিয়েছিলাম, 2 ঘন্টা সেশন ছিল সেটা। সেখানটাতে জলিল চৌধুরী স্যারও ছিলেন আমার পার্টিসিপেন্টের মধ্যে, আব্দুর রহিম স্যার ছিলেন সেখানে, যে চেস্টের যে হেড বাবু স্যার, মোশারফ স্যার, উনিও ছিলেন আমার পার্টিসিপেন্ট। এমনকি আমাদের ঢাকা মেডিকেলের যে চেস্ট বিভাগের, রেসপিরেটরি মেডিসিনের যে বিভাগীয় প্রধান, তিনিও আমাকে কয়েকবারই ডেকেছিলেন যে তার এখানটাতে শেখানোর জন্য, স্পাইরোমিটার, পিক্লোমিটার, হ্যান্ডস অন ট্রেনিং এর জন্য। আচ্ছা, ব্যাক করি আবার। স্পাইরোমিটারের রেসপন্স দিয়ে আপনি বুঝতে পারবেন যে কি অবস্থা হয়। আর ট্রিটমেন্ট অপশন, অ্যাজমার যেটা ট্রিটমেন্ট অপশন, সেটা হলো গিয়ে ইনহেলড কর্টিকোস্টেরয়েড। আরে তৌকির, লিজেন্ড হইতে হলে মরতে হবে। লিজেন্ড হলো গিয়ে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, বুঝছেন? লিজেন্ড হইতে গেলে মরতে হবে, নাম হলে তো হবে না। হ্যাঁ, অ্যাজমা, এটা ইনহেলড কর্টিকোস্টেরয়েড সবচেয়ে ভালো কাজ করে। তারপরে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, তারপরে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, তারপরে লিউকোট্রাইন ইনহিবিটর অর্থাৎ মন্টেলুকাস গ্রুপ, তারপরে থিওফাইলিন। থিওফাইলিন কিন্তু সবার শেষে। থ্যাংক ইউ শামীম। আর সিওপিডির ক্ষেত্রে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরস, সাবা এন্ড সামা, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আর সামা, আর এখানটায় লাবা এন্ড লামা, আর সাথে সাথে ইনহেলড কর্টিকোস্টেরয়েড আর থিওফাইলিন। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, থিওফাইলিন যে সবার শেষে, কারণটা কি?
থিওফাইলিন সবার শেষে থাকার একটাই কারণ, সেটা হলো গিয়ে থিওফাইলিনের টিআইটা খুবই ন্যারো। এখন টিআই কি আপনারা বলেন? একটা দুটা কমেন্ট দেন, তাহলে আমি চলে যাব টিআই কি। একটা দুটা কমেন্ট লিখে দিলেই হবে। থিওফাইলিনের টিআই খুব ন্যারো। টিআই কি? হোয়াট ইজ টিআই? লিড দেই। কবে হব ভাই? কবে হব? মমি হয়ে যাব? মাসুম, রোল অফ থিওফাইলিন, হ্যাঁ রনি, এটাই বলতে চাচ্ছি, জানতে চাই। এই থেরাপিউটিক, এই যে সুমাইয়া, সুমাইয়া তৌকির, এরা সবাই ফার্মাকোলজিতে অনার্স পেয়েছে। এই আব্দুল্লাহরও তাই, ফার্মাকোলজিতে অনার্স। থেরাপিউটিক ইন্ডেক্সটা ন্যারো থাকার কারণে এটার চান্সেস অফ অদ্রিয় অনার্স পেয়েছে। আরে বাবা, অনেকেই পাচ্ছে অনার্স, ছায়া, আনিকা, শামিম, সবাই। আচ্ছা, আমরা ব্যাক করি। থিওফাইলিনটা যেহেতু থেরাপিউটিক ইন্ডেক্সটা ন্যারো, তাই থিওফাইলিনটা খুব অল্প বেশি হলে টক্সিসিটি ডোজে চলে যায়, আবার খুব অল্প কম হলেই এটা কাজ করে না। তাহলে কি জিনিসটা? সবচেয়ে কমন ওষুধ কোনটা ছিল আপনারা জানেন 20 বছর আগে বাংলাদেশে অ্যাজমা পেশেন্টদের? ইউনিকন্টিন। ইউনিকন্টিন তখন খুব কমনলি রোগীদেরকে দেওয়া হতো। অ্যাজমা পেশেন্ট, সিওপিডি পেশেন্ট সবাইকেই ইউনিকন্টিনটা দেওয়া হতো। কিন্তু এখন এই দিক থেকে আমরা বের হয়ে এসেছি, কারণ এখন আমরা খুব ভালোভাবে জানি যে ইনহেলড কর্টিকোস্টেরয়েড যেগুলো থাকে, এগুলো অ্যাজমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যেমন সবচেয়ে সাধারণ যে দুটো ব্র্যান্ড আমরা বলি, সেটা হলো গিয়ে ফ্লুটিকাসনেরও আগে। ফ্লুটিকাসন কিন্তু মেট্রোর জন্য, ঢাকা শহর, চিটাগাং শহর, বড় বড় শহরের জন্য। তো সবচেয়ে ভালো কাজ করে ব্যাক্লোমিথেসন গ্রুপ। ব্যাক্লোমিথেসন গ্রুপ এগুলো সবচেয়ে ভালো কাজ করে। ডেকোমিট, ডেকোটাইড, এগুলো খুব ভালো কাজ করে। খালি বলে দিবেন যে কুলি করতে হবে, এটুকু বলে দিবেন। আর শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর বলতে বোঝানো হচ্ছে কোনগুলো? এটা হচ্ছে সালবিটামল। লং অ্যাক্টিং বলতে বোঝানো হচ্ছে সালমেটেরল। লিকোট্রাইন ইনহিবিটর বলতে বোঝানো হচ্ছে মন্টেলুকাস্ট। আর সিওপিডি তো শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর সাবা, সামা। এখানটাতে বোঝানো হচ্ছে কোনটা কোনটা বলুন তো আপনারা? শর্ট অ্যাক্টিং সাবা তো বুঝতেই পারছেন, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, তার মানে সালবুটামল। সামা কোনটা? সামা কোনটা দেখেন। আর লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরের মধ্যে লাবাটাও আমি বলে দিই, সেটা হলো সালমেটেরল। তাহলে লামা কোনটা দেখেন, চিন্তা করেন। আচ্ছা, ডিফারেন্স বিটুইন টক্সিক ডোজ এন্ড থেরাপিউটিক ডোজ। আব্দুল্লাহ, খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আপনাদের এটা জানা উচিত, জানলে কখনো বিপদে পড়তে হবে না। জিনিসটা হলো, আমরা জানি যে প্যারাসিটামল ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট ড্রাগ পসিবল। একটা অন্যতম সেফ ড্রাগ হলো প্যারাসিটামল। কিন্তু প্যারাসিটামলটা যদি আমরা যতখানি খাওয়া দরকার ছিল তার থেকে কম খাই, অর্থাৎ আমার বয়স এখন চলছে 42, আমার ওজন প্রায় 70 কেজি। আমি আমার একটা ট্রাবলের জন্য, জ্বরের জন্য, কথার কথা আমি প্যারাসিটামল খাবো। যদি আমি প্যারাসিটামলটা খাই, যে অপটিমাম থেরাপিউটিক এফেক্টটা এক্সপেক্ট করেছিলাম তা পাবো না। কিন্তু আবার আমার খুব জ্বর হয়েছে, সে 103-4, যেখানে আমার একটা সাবস্টিটিউট নিলেই চলে। আমি করলাম কি, আমি 2 পাতা প্যারাসিটামল খেয়ে ফেললাম। তাহলে কি কাজ করবে? হ্যাঁ, তখন আমাদের টক্সিক ডোজে কাজ করবে। এইটাই হলো গিয়ে ব্যাপারটা। কিন্তু দেখেন, আমরা 2 পাতা আর 4 ভাগের 1 অংশ নাপার মধ্যে এই যে ইপ্টাটোপিয়াম, তার একটা আনসার দিয়ে দিয়েছেন। ইপ্টাটোপিয়াম, টায়োট্রোপিয়াম। টায়োট্রোপিয়ামটা হলো গিয়ে লং অ্যাক্টিং, ইপ্টাটোপিয়ামটা হলো শর্ট অ্যাক্টিং। সামার যে এক্সাম্পলটা তারিকুল ইসলাম ভাই দিয়ে দিয়েছেন এসএএমএ, সামার এক্সাম্পল হলো গিয়ে ইপ্টাটোপিয়াম, আর লামার হলো গিয়ে টায়োট্রোপিয়াম। শর্ট অ্যাক্টিং মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, আপনার গুগল সার্চ কাজে দিয়েছে ভাই রনি, গুগল সার্চ কাজে দিয়েছে। ভেরি গুড। মাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, গুড, এটাও ঠিক আছে, একদম কারেক্ট। লং অ্যাক্টিং গুলো টাইটোপিয়াম, টায়োরিবা, টপিরিবা, এগুলো যেগুলো আছে সেগুলো, আর ইপ্রা তো ইপ্রাই, সেটাই। আমাদের যেটা বলছিলাম, টিআই থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক ইন্ডেক্সটা যে ব্যাপারটা, যে নাপার ক্ষেত্রে কিসের জন্য আমার 4 ভাগের 1 ভাগ আর 2 পাতা, অর্থাৎ 20টা নাপা। 20টা নাপা বলতে হলো গিয়ে আমি খাচ্ছি প্রায় 10 গ্রাম।
10 গ্রামই তো মনে হয় 20টা নাপাতে, 10টাতে হচ্ছে 5 গ্রাম 10 গ্রাম, হ্যাঁ আমি 10 গ্রাম নাপা খাচ্ছি আর এখানটাতে 125 মিলিগ্রাম নাপা খাচ্ছি। অনেক বড় একটা গ্যাপ, কিন্তু অনেক বড় একটা গ্যাপ। এই ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন যে আমাদের থিওফাইলিন ইউনিকন্টিনের সাথে, তাহলে একদম মিলবে না। হ্যাঁ 10 গ্রাম, মাসুম আমারটা কারেক্ট করে দিয়েছে, কারেকশন, থ্যাংক ইউ মাসুম। যেখানটাতে আমরা দেখতে পাই যে যদি ইউনিকন্টিনটা আমরা একটু কম খাই তাহলে কাজ করে না, একটু বেশি খেলে আবার বেশি কাজ করে। তো বেশি কাজটা আবার ট্রাবল হয়ে যায়। ইউনিকন্টিনের যে ট্রাবল, এটাই হলো গিয়ে সমস্যা। জন্য ইউনিকন্টিনটা আস্তে আস্তে কম লেখা হয়, থিওফাইলিনটা বেশি লেখা না। কিন্তু আপনি গ্রাম থেকে একটা রোগী পাবেন, যেই রোগীটা একটা বাচ্চা রোগী আপনার কাছে এসেছে, তারা দেখবেন একমির একটা সিরাপ খেয়ে আসে, সিরাপের নাম হলো থ্যাংলেট। কেন যে দেয় আর গভর্নমেন্ট কেন যে এই সিরাপটার প্রেসক্রাইবিং বন্ধ করে না বাই দা কোয়াক্স, আমরা তো জানি না। আমি লিখি না থ্যাংলেট, আমি জানি কাজ করে, আমার দরকার নাই। একটা বাচ্চার লাইফ নিয়ে খেলার তো আমার কোনো রাইট নেই। বাচ্চা কেন, বাচ্চা বড় কারো লাইফ নিয়ে প্লে করারই আমাদের কোনো রাইট নেই। আমরা আপনাদের দেখতে একটু ট্রাবল হচ্ছে। শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন, শেয়ার। আপনি কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান দেখতে পাচ্ছেন নাকি, তাহলে সুবিধা হবে। ইয়েস, গুড, ভেরি গুড। হ্যাঁ যদি দেখতে পান তাহলে তো আমরাও নেক্সট স্লাইডে চলে যাই। স্লাইড একদম রেডি করাই আছে। গুড, ভেরি গুড। আমরা যাব নন ফার্মাকোলজিক্যাল যে ম্যানেজমেন্টটা, সেটাতেই আমরা আগে যাব। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টটা ইভেন মোর ইম্পর্টেন্ট দেন দ্য ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। শোনেন, সবাই ওষুধ লিখবে। যে লোকটা ফার্মেসিতে ওষুধ বিক্রি করে সে ওষুধ লিখবে, যে লোকটা আপনার বাসায় আপনি অসুস্থ দেখে বেড়াতে আসছে সেও একটা কাগজে আপনাকে ওষুধ লিখে দিয়ে যাবে। যেই ছেলেটা 4th ইয়ার বা 5th ইয়ারে এমবিবিএস এর ওয়ার্ক করে সেও ওষুধ লেখে, যে এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পড়ছে সেও লেখে, যে সিস্টারের কাজ করে সেও লেখে, সবাই লেখে। আচ্ছা, ইনজেকশন অ্যামিনোফেরিনের কথাটা একটু আমি বলি। এই 15-20 বছর আগের কথা বলছিলাম, এটা বলবেন স্যার। আচ্ছা, আমার মার তো খুব অ্যাজমা ছিল, এখন আল্লাহর রহমতে অনেক ভালো, কোনো সমস্যাই হয় না। মাসেও একবার এক চার ইনহেলার নেওয়া লাগে না। কিন্তু আমি মনে করতে পারি যে 2000 সালের দিকে আমার মার একবার শ্বাসকষ্ট হলো। আমার পরিচিত একজন ডাক্তার ছিলেন, সাইকা শহীদ আপা, উনি এখন সহযোগী অধ্যাপক সেন্ট্রাল মেডিকেলের। আমি আপাকে ফোন করলাম, তখন তো মোবাইল ছিল না, আপার বাসায় ফোন করলাম, আপা আমাদের বাসায় আসলেন। বাসায় এসে আহ, আমার মাকে দেখে গেলেন, উনি স্যালাইন চালু করলেন। অ্যামিনোফাইলিন ড্রিপ, অ্যামিনোফাইলিন ড্রিপটা আমি দিতে দেখেছি, আমার স্যারদেরও দিতে দেখেছি, বাংলাদেশ মেডিকেলের যে স্যাররা ছিলেন, কিন্তু আমি কখনো দেইনি। কারণ যে বললাম, আমি অ্যামিনোফাইলিনের ডোজ ক্যালকুলেশন করে কারেক্ট করে দিব, এত কিছু করে আমার রোগী ভালো করার আগে আমি যদি একটা স্পেসার দিয়ে তাদেরকে ইনহেলার দেই অথবা নেবুলাইজারটার কম্বিনেশনটা ঠিক করে দেই, তাহলে তো এমনি ঠিক হয়ে যাচ্ছে। আমি তো মোটামুটি বাজি লাগতে পারবো আজকে যে এখন লাইভে কয়জন দেখছেন, 83-84 জন। আপনারা কয়জন নেবুলাইজারের অ্যাডাল্ট ডোজ আর নেবুলাইজারের যে চিলড্রেন ডোজ 87 জন জানেন? এটা নিয়ে আমি বাজি রাখতে পারবো যে এটা নিয়ে আপনাদের সমস্যা আছে। কারণ আপনারা সবাই কোন একটা কোম্পানির বের করা উইন্ডেল প্লাস লিখে অভ্যস্ত, উইন্ডেল প্লাস আপনাদের সিয়েরা লিখে অভ্যস্ত, উইন্ডেল প্লাস আপনাদের স্যাররা শিখেছে। তো একটু সার্চ দিয়ে দেখেন গুগলে, আপনি সার্চ দিয়ে দেখবেন গুগলে, যে কোনোভাবেই এটা মিলে না। কারণ যে গাইডলাইন গুলো বললাম, একটা ওয়েবসাইট বলে দিয়েছি, জিনা.org, জিনা.org, যেটা আরেকটা যেটা আছে সেটা সিওপিডি গাইডলাইনের যে ওয়েবসাইটটা, আপনি কোনোভাবেই মিলাতে পারবেন না। আচ্ছা, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা কেন ইম্পর্টেন্ট বলছিলাম। আপনাকে কেউ দেখতে আসলেও ওষুধ লিখে দেয়। আপনার বাসে যাওয়ার সময় শ্বাসকষ্ট হলো, পাশে থেকে একজন বলে এই ওষুধ, ফার্মেসিওয়ালা ওষুধ দে, ডাক্তার ওষুধ দে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওষুধ দে, সবাই ওষুধ দেয়। বাংলাদেশে
কাক, কবি আর কোয়াকের সংখ্যা সবচেয়ে বেশি, জানেন তো? ঠিক একইভাবে আমরা যেটা মিস করি যে ওষুধ তো দিব, কোনোভাবেই আমরা একটা জিনিস আহ, করি না, আমাদের রোগীদের যে অ্যাজমা প্রিভেনশনের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা মেনটেন করি না। একটু দেখেন এখানে কি কি আছে। একটা হলো গিয়ে স্মোকিং, তার মানে স্মোকিং করতে হবে না, স্মোকিং করতে হবে না, স্মোকিং বাদ দিতে হবে। 2 নাম্বার হলো গিয়ে ডায়েট। ডায়েটের ব্যাপারটা কি? ডায়েটের ব্যাপারটা হলো গিয়ে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখা গেছে, ফলোইং এ হেভি ডায়েট, মনোযোগ দিয়ে শুনেন, ফলোইং এ হেভি ডায়েট, two problems are even much more common than peptic ulcer disturbance. কোনটা কোনটা? এক নাম্বার, এক নাম্বার হলো গিয়ে আমাদের একটা কার্ডিওভাস্কুলার ইভেন্ট। হেভি ডায়েটের পরে কার্ডিওভাস্কুলার ইভেন্ট হওয়ার অনেক হিস্ট্রি আছে। আর যেটা 2 নাম্বার, সেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে ফলোইং এ হেভি ডায়েট একটা শ্বাসকষ্টের এপিসোড হয়ে যায়। কিন্তু এটা আপনার হিস্ট্রিটা ঠিক মতো না নিলে ঠিক জানতে পারবেন না। আরেকটা হলো গিয়ে ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এর যে ব্যাপারটা, সেটা হলো এরকম, যদি একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং ঠিক মতো করানো হয়, প্রপারলি ব্রেস্ট ফিডিং করানো হয়, তো বাচ্চা ব্রেস্ট মিল্ক থেকে যে ইমিউনোগ্লোবুলিন পায়, এটা বাচ্চার ইমিউনিটি ডেভেলপ করতে সাহায্য করে, ইমিউনিটি ডেভেলপ ভালো করায়, তার অ্যাজমা হওয়ার চান্সটা অনেক কমে যায়। আর সেকেন্ডারি প্রিভেনশনের যে ব্যাপারটা, সেকেন্ডারি প্রিভেনশনটা এরকম, অ্যালার্জিক অ্যাভয়েডেন্স, এটা খুবই ভাইটাল। আমি যেটা বলে থাকি আমার ক্লাসগুলোতে, যে অ্যাজমার ট্রিটমেন্টের অথবা সিওপিডি ট্রিটমেন্টের 3টা জিনিস। একটা হলো গিয়ে ইতে এডুকেশন, আরেকটা হলো গিয়ে ভিতে ভ্যাকসিনেশন, আর আরেকটা হলো গিয়ে এম এ মেডিকেশন। যদি এডুকেশনের কথা বলেন, আপনাকে শিখিয়ে দিতে হবে যে 1 নাম্বার হলো গিয়ে নো অ্যালার্জেন, KNOW, নো অ্যালার্জেন। এটা কিন্তু কোথাও বইয়ে লেখা নাই, এটা ওই পড়তে পড়তে শিখতে শিখতে হয়ে গেছে। নো অ্যালার্জেন, KNOW, নো অ্যালার্জেন। আর তারপরে কথাটা হলো গিয়ে NO, নো অ্যালার্জেন, অর্থাৎ নিজের অ্যালার্জেন কোনটা সেটা জানো, এবং সাথে সাথে যেই অ্যালার্জেনের ফলে সমস্যাটা হচ্ছে সেটাকে অ্যাভয়েড করো। নো অ্যালার্জেন, নো অ্যালার্জেন। এটা হলো এডুকেশনের পার্ট। আর যেটা ভ্যাকসিনেশনের পার্ট, সেটা হলো 2টা ভ্যাকসিন অ্যাজমার সিওপিডি 2 ক্ষেত্রেই খুব ভালো কাজ করে। সেটা হলো গিয়ে 1 নাম্বার আমাদের ফ্লু ভ্যাকসিন, অ্যাজমার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। আর নিউমোকক্কাল ভ্যাকসিন, এটা সিওপিডির ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। এই দুটোই। হ্যাঁ, মাসুম ঠিক কথা বলছেন, ট্রিপল কোয়াক, কবি আর কাক, বাংলাদেশে এগুলোর সংখ্যা আসলেই অনেক বেশি। কিছুই করার নাই, এগুলোর সংখ্যা থাকবেই, আমাদের এর মধ্যেই থাকতে হবে, আমাদের ফাইট করতে হবে, উপায় নাই। আর অ্যালার্জেন অ্যাভয়েডেন্সের সাথে সাথে যে স্মোকিং স্টপ, স্মোকিং কমানো না। প্রেফারেবলি কোন সিওপিডি রোগী ট্রিট করার আগে আপনি একদম কথা বলে নিবেন যে ভাই, আমি আপনার ভাই না, তা আঙ্কেল হবে, সিওপিডি তো মুরব্বী মানুষ, আঙ্কেল, আন্টি, চাচা, চাচি, খালা, খালু, আমি আপনার চিকিৎসা করবো, আগে কথা দেন যে আপনি সিগারেট বন্ধ করবেন। যদি বলে যে হ্যাঁ করব, তাহলে আপনি দেখবেন যে patient is advised to stop smoking and he or she agreed. আর যদি আপনি বলেন যে ভাই সিগারেটটা বন্ধ করবেন, বলেন না আমি ডাক্তার পাল্টা ফেলবো, সিগারেট ফেলবো, এটাও লিখে রাখবেন, পেশেন্ট ডিনাইড টু স্টপ স্মোকিং। পাশাপাশি একটা কথা বলে রাখি, আমার কিন্তু অনেকগুলো রোগী ইনসুলিন নিতে চায় না। যারা ইনসুলিন নিতে চায় না, তাদের ক্ষেত্রেও আমি ঠিক এই জিনিসটাই কাজে লাগে, যে আমার কাছে এসেছে 26 ব্লাড সুগার নিয়ে র্যান্ডম, সে ইনসুলিন নিবে না, আমি একদম বড় বড় করে লিখে দিই যে রোগী ইনসুলিন নিতে ইচ্ছুক নন, বক্স করে আমি একজনে লিখে দিই। পরে আমার এই রোগীটা যখন আপনার কাছে যাবে, আপনি দেখলে বুঝবেন যে আরে আরেকজন তো ইনসুলিন দিয়েছিল, নেয়নি। আর যদি আমি অ্যাডভাইস না করি ইনসুলিন নেওয়ার কথা, অথবা না লিখি যে উনি নিবেন না, তখন দেখা যাবে যে আরেকজন আমার ট্রিটমেন্ট দেখে বলছে বাহ, বিরাট বড় ডাক্তার হয়েছে, 26 রোগীর ইনসুলিন দেয় না। এই কথা বলার কোন ডাক্তারকে স্কোপ দিবেন না, স্কোপ দেওয়া যাবে না কাউকে। স্কোপ দিলেই ডাক্তাররা ঘাড়ে উঠে বসবে। আচ্ছা, এয়ার পলিউশন থেকে দূরে রাখতে হবে, ডায়েট মেনটেন করতে হবে, ওবেসিটি থাকলে কমাতে হবে, ইমিউনাইজেশনের কথা বলে ফেললাম, ব্রিদিং এক্সারসাইজ। কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে যেগুলো সিওপিডি রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে।
আর হোমিওপ্যাথি, হোমিওপ্যাথিকে বলা হয় যে নোপ্যাথি, নোপ্যাথি, অ্যাপ্যাথি, হোমিওপ্যাথি এরকম কোশ্চেন মার্ক দেওয়া, মানে আসলে এদের কাজটা কোশ্চেনেবল। আর নন ফার্মাকোলজিক্যাল এর মধ্যে কোনগুলো বাংলাদেশে কমন? আপনাদের কি, কি মনে হয় নন ফার্মাকোলজিক্যাল? আমি একটু বলে দিই। মধু খায়, তারপর হলো গিয়ে মরিচ পোড়ার সাথে কলা মিশিয়ে কিভাবে যেন খায়। তারপরে তুলসী পাতার রস খায়। তারপরে একটু পচা ওষুধ আছে না একটা বাসক, আরেকটা পচা ওষুধ আছে কে যেন? আরেকটা পচা ওষুধ আছে হলো গিয়ে নামটা তো ভুলে গেলাম পচা ওষুধের। সেটাও তো পচা ওষুধটা হলো গিয়ে অ্যাডোভাস সেটা। আচ্ছা এখানটা কি রনি চন্দ্র তো আছেন না? আপনি হাহা দিছেন, ব্যাপার কি ভাই? হাসি লাগতেছে? হাসি লাগলে চলে যান। আর এখানে নিলয়, আল ইয়াসিন শুভ নিলয়, আপনিও হাহা দিতেছেন। হাসি লাগলে চলে যান। হাসি লাগলে থাকার দরকার নাই, আপনার দাঁত দেখানোর দরকার নাই। চলে যান, একদম চলে যান। হ্যাঁ, বাসক আর অ্যাডোবাস খুবই পপুলার। এত পপুলার হওয়া সত্ত্বেও এই আমার এই ১৬ বছর ৫ মাসের ডাক্তারি জীবনে আমি কখনো লিখি না। কারণ হলো গিয়ে ৫ বোতল ৪ বোতল লাগে একজনের ভালো হইতে। তাহলে কেন লিখব? দরকারই নাই। আরেকটা কথা, how do strategies differ between rural areas and cities? রুরাল হ্যাঁ, ও রনি কথায় হাসছেন? তাহলে তো ভালো। এই কমেন্টের মধ্যে হাসেন। ওখানে দেখলে মানুষ কি বলবে বলেন তো? বলবে আরে কি পড়াইছে এখানে হাসতেছে। এখন ঠিক আছে রনি, আই লাভ ইউ। থাকেন। হাউ ডু স্ট্র্যাটেজিস ডিফার বিটুইন রুরাল এরিয়া এন্ড সিটি? আপনি ঢাকা শহরে একটা রোগীকে ইচ্ছা করলেই ডেক্সিট্রোল অ্যাপ দিতে পারবেন। আপনি ঢাকা শহরে একটা রোগীকে ইচ্ছা করলেই নেবুলাইজেশনের কথা দিতে পারবেন বারবার করে। কিন্তু কখনোই আপনি চিন্তা করবেন না যে একটা ফার্মার বা একটা ভিলেজার সেই ক্ষেত্রে যাকে আপনি দিবেন সেরেটাইড বা বেক্সিটোল এফ বা টিকামেট, সে এটা 850 টাকা দাম ব্যবহার করবে। আপনার স্ট্র্যাটেজি এখানটাতে নিয়ে নিতে হবে যে হ্যাঁ, তাকে যদি আমার সুস্থ করতে হয় তাকে কম দামি স্টেরয়েড দিতে হবে, যেমন এই যে বেক্লোমিথাসোন যেগুলো বলেছিলাম সেরকম। আর গাইডলাইন রিকমেন্ডেশন, গাইডলাইন বলে যখন কোনো একটা পেশেন্টের ডোজ আপনি বাড়াবেন অথবা ডোজ আপনার চেঞ্জ করতে হবে, অবশ্যই এক্সপোজার টু ট্রিগার রিডিউস করতে হবে। এই কথাটা আমি একটু আগেও বলেছি। নো অ্যালার্জেন আর নো অ্যালার্জেন, অর্থাৎ তোমার অ্যালার্জেন জানো এবং তোমার অ্যালার্জেন গুলোকে একদম অ্যাভয়েড করো। নো অ্যালার্জেন, এনো অ্যালার্জেন। আরেকটা হলো এসএস ইনহেলার টেকনিক। ইনহেলারের টেকনিকে যে জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে সেটা আপনাদেরকে বলে দিই। সবচেয়ে ভালো কাজ করে, এখানে তো সুজিত আছেন, সুজিত সাহা, আপনি তো বলতে পারবেন কিভাবে কাজ করে। অ্যাডোভাসের জায়গায় কি দিব? অ্যালেক্স, অ্যাডোভাসের জায়গায় কি দিব? অ্যাডোভাস দিবেন কেন? অ্যাডোভাস তো কাজের ওষুধ জানেন না, হার্বাল। আপনি কি হার্বাল ডাক্তার? আপনি আমার মতো এমবিবিএস গ্রাজুয়েট না? আপনি কেন দিবেন এটা? আপনার যদি প্রোডাক্টিভ কাফ হয় সবসময় দিবেন অ্যামব্রক্স জাতীয় কিছু। যদি নন প্রোডাক্টিভ কাফ হয় তাহলে আপনি, অর্থাৎ ড্রাই কাফ হলে আপনি বিউকফ, মিরাকফ এগুলো দিতে পারবেন। কিন্তু অ্যাডোভাস কেন দিবেন? হোয়াই অ্যাডোভাস? হান্ড্রেডস অফ অপশনস, আপনি অ্যাডোভাস কেন দিবেন? কোনোভাবেই দেন না। এনে সুজিত বলেন তো আপনার কি জিজ্ঞেস করলাম আপনাকে, ইনহেলার কিভাবে দিলে ভালো হয়? ইনহেলার সবসময় ভালো, অর্থাৎ আমি ডিপিআই, অ্যামব্রক্সল ঠিক আছে, রাব্বানি, ডিপিআই আর এমডিআই, মিটার ডোজ ইনহেলার, প্রেসারাইজড মিটার ডোজ ইনহেলার আর যেটা ড্রাই পাউডার ইনহেলার, দুই ক্ষেত্রেই আমি একই কথা বলছি। দুটোই ক্ষেত্রেই আপনি খেয়াল করবেন যে ডিপিআই এর একটা টানার জন্য একটা চেম্বার থাকে, ওটা দিয়ে খুব ভালো কাজ করে। আর যেটা এমডিআই টানার জন্য আপনারা নিয়ে নিবেন খুব কাজের যেটা, সেটা হলো গিয়ে একটা স্পেসার, আপটেক গো স্পেসার। এটা বেক্সিমকোর একটা স্পেসার পাওয়া যায়। দুটো সাইজের আছে, চাইল্ড সাইজ, অ্যাডাল্ট সাইজ, দুটো সাইজের আছে। আর চাইল্ড সাইজ আর অ্যাডাল্ট সাইজের মধ্যে ডিফারেন্সটা হলো চাইল্ড সাইজে একটা মাস্ক আছে। আমি আমার অ্যাডাল্ট রোগী হোক আর চাইল্ড রোগী হোক সব ক্ষেত্রেই বলি চাইল্ড সাইজের যে প্রেসারাইজড মিটার ডোজ ইনহেলার ব্যবহার করার জন্য যে আপটেক গো স্পেসার আছে চাইল্ড সাইজ, সেটা নিতে। তাহলে যেটা সুবিধা হয় যে খুব স্মুথলি আপনারা তখন ড্রাগ ডেলিভারিটা এনশিওর করতে পারেন। কারণ একটা ইনহেলার টানার সময় সিঙ্কের একটা ব্যাপার থাকে। এই সিঙ্কেরই ব্যাপারটা আপটেক গো স্পেসারের ক্ষেত্রে একেবারেই থাকে না। সিঙ্কের ব্যাপারটা না থাকার কারণে
খুব ভালোভাবে ড্রাগটা ডেলিভারি হয়। অ্যান্ড ফর ইওর ইনফরমেশন আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কেউ নেবুলাইজারের দিয়ে ট্রিট করতে চান, নেবুলাইজারের ড্রাগ ডেলিভারি হয় অ্যারাউন্ড 9%, 9% এর মতো। আর যদি কারো এরকম হয় যে তিনি ইনহেলার দিয়ে ট্রিট করতে চান উইথ স্পেসার, তাহলে তার ড্রাগ ডেলিভারি বেড়ে প্রায় 40% এর মতো হয়। তাহলে চিন্তা করেন কতখানি একটা ব্যাপার বড়। আর পাশাপাশি অনেক রোগী আপনাকে বলবে যে স্যার, ভাই, ডাক্তার সাহেব, ডাক্তার আপা, আমাকে ইনহেলার দিয়ে না, এটা শেষ চিকিৎসা। তখন আপনি একটু বোঝাবেন এভাবে যে শোনেন, আমার যদি কোনো একটা জায়গায় কেটে যায় তাহলে তো আমরা স্যাভলন দিয়ে মুছে ফেলি। কোনো একটা কারণে যদি আমার চোখ উঠে, তখনও তো আমরা চোখের ড্রপই দিই। আমার যদি এরকম কোনো সমস্যা থাকে যে আমার পেটের একটা ট্রাবল, তখন তো আমি ওষুধ খাই। আপনার এই ট্রাবলটা তো হচ্ছে বুকের, ফুসফুসের। এটার সবচেয়ে ভালো যে ওষুধটা কাজ করবে সেটা হলো গিয়ে ইনহেলার। আর সাথে মুখে খাওয়ার ওষুধ লাগলে তো অবশ্যই দিতে পারবেন। কিন্তু আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার রোগী যদি কনভিন্স না থাকে, তাহলে আপনি আ ৳৮৫০ কেন, ৳১৮৫০ দামের ইনহেলার দিলেও কোনো কাজ হবে না। সবার আগে রোগীকে সবার আগে রোগীকে আপনার কনভিন্স করতে হবে। আ রোগী কনভিন্স করবেন, দেখবেন এই রোগী আপনার জন্য সাইনবোর্ড হিসেবে কাজ করবে। একটা রোগীকে কনভিন্স করবেন, দেখবেন এই রোগী আপনার মাইকিং করতে, করতে আপনার রোগী বাড়িয়ে দিচ্ছে। রোগী কনভিন্স করলে খুব ভালো হয়। হ্যাঁ, মাসুম ঠিক আছে, 9% বাই নেবুলাইজার আপটেক গোস স্পেশাল ডেলিভারি 40%। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা ছিলাম হলো কখন আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটার ডোজটা বাড়াবো, সেটা হলো গিয়ে অ্যাসেস অ্যাডারেন্স টু এক্সিস্টিং ট্রিটমেন্ট। এই কথাটাই বলছিলাম। অ্যাডারেন্স মানে হলো গিয়ে আ আমার প্রতি আপনার যে সফট কর্নারটা, অর্থাৎ আমি একটা ডিজিজ পারসন, একটা ইনহেলারের জন্য আমার যে সফট কর্নার, আমি জানি এটা নিলে আমি ভালো হয়ে যাব। এইটা হলো গিয়ে অ্যাডারেন্সটা। আমি যদি অ্যাডারেন্সটা ঠিকমতো মেইনটেইন করতে না পারি, তাহলে তো হবে না কখনোই। ঠিক একইভাবে আপনি কখনোই ভালো ফল আশা করতে পারবেন না, যেই রোগী বলে, এই ওষুধ তো ভালো না, এই ওষুধ তো ভালো না। আমরা ২ টো জিনিস পার করলাম। একটা হলো গিয়ে এডুকেশন, একটা ভ্যাকসিনেশন। এখন আমরা চলে আসবো মেডিকেশনে। মেডিকেশনে আসলে দেখার তেমন কিছু নাই। মেডিকেশনে মুখে বলার কয়েকটা জিনিস আছে। মেডিকেশনটা আপনারা দেখবেন আজকে থেকে ৩ সপ্তাহ আগে মনে হয় গাইডলাইন আসলো। ওই জিনার গাইডলাইন আসলো। সেখানটাতে পকেট বুক আছে, কয়েকটা ভার্সন আছে। জিনা, এজমা, পকেট বুক আছে। পকেট বুকের মধ্যে একটা হলো গিয়ে বাচ্চাদের, একটা হলো বড়দের গাইডলাইন। সবগুলোতে ওষুধ মোটামুটি সেমই। বাংলাদেশের পার্সপেক্টিভ এ আইডিয়ালি আপনার যেটা উচিত, এজমা রোগীদের ক্ষেত্রে একটা মন্টেলুকাস দিবেন, কোনো সমস্যা নাই। এবং মন্টেলুকাসের টাইমটা চেঞ্জ করে দিবেন। মন্টেলুকাস সারা জীবন আপনারা সব প্রেসক্রিপশনে দেখেছেন যেটা, সেটা হলো গিয়ে আ রাত্রে বেলা খাওয়ার পরে খায়। কিন্তু এটা কখনো খেয়াল করেছেন যে মন্টেলুকাস যারা খায় তাদের কি ট্রাবল হয়? নেভার এভার। কারণ আপনাদের তো কখনো প্রয়োজন বোধ করেননি। মন্টেলুকাস যারা ব্যবহার করে তাদের মন্টেলুকাস খাওয়ার পর নাক শুকিয়ে যায়। আপনারা যারা খান তারা তারা খেয়াল করে দেখতে পারেন। নাক শুকিয়ে যায়, ঠোঁট শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। তারা পানি পিপাসা লাগে তাদের। তারা শোয়া অবস্থায় পানি পিপাসা লাগে। তারা উঠে পানি খায়, একটু পরে আবার শোয়। শোয়ার একটু পরে বাথরুম পায়, একটু পরে বাথরুমে যায়, বাথরুম থেকে আসে, আসার সময় পানি খায়, আবার শোয়, পানি খায়, আবার শোয়, যায় আসে, যায় আসে, যায় আসে। ঠিক এভাবে করেই এই ট্রাবলটাকে আপনি প্রিভেন্ট করতে পারেন যদি আপনি অ্যাডভাইস করেন মন্টেলুকাসটা খাবে ৭টা-৮টার দিকে। মন্টেলুকাসটা ৭টা-৮টার দিকে খেলে তাদের কোনো ট্রাবল হয় না। রিসেন্টলি আমি খুব বড় একজন স্যারের প্রেসক্রিপশন দেখেছি। স্যার সকালবেলা দিয়েছেন। আমার কোনো অবজেকশন নেই। স্যাররা যা দেন তাই ঠিক। স্যাররা যা দেন তাই ঠিক। কিন্তু এটাও ভুল না। কিন্তু সকালে অনেকেই ভুলে যায় ওষুধ খেতে। এটার জন্যই আসলে রাতে দেওয়া হয় মন্টেলুকাসটা। অ্যান্ড মন্টেলুকাসটার আরেকটা সাইড এফেক্ট। ডিড ইউ এভার নোটিস যে যেই রোগীটা মন্টেলুকাস খাচ্ছে তার ২৪ ঘন্টা যদি মন্টেলুকাস বন্ধ রাখেন কি হয়? এটা আপনারা কখনো খেয়াল করেননি। তার নাকের পানি, চোখের পানি সব একাকার হয়ে যায়। মন্টেলুকাসের একটা এডিকটিভ বিহেভিয়ার আছে। এটা খুব ট্রাবল।
বেটার হোয়াট টু ডু। বেটার হলো গিয়ে যারা অ্যাজমার রোগী তাদের ক্ষেত্রে 1 মাস 2 মাস 3 মাস মন্টেলুকাস দিয়ে বন্ধ করে দেয়। যেমন আমার মা 15 বছর ধরে খাচ্ছে, আমার ছোট ভাইয়ের 2 বাচ্চাও খাচ্ছে। এইরকম একটা অবস্থা। মন্টেলুকাসটা বন্ধ করলে আপনি বুঝবেন কতখানি ট্রাবল। যারা বন্ধ করেন তারা ফলো করতে পারবেন। আচ্ছা, 1 নাম্বার মেডিসিন চলে গেল মন্টেলুকাস। 2 নাম্বার মেডিসিনে চলে আসি। 2 নাম্বার মেডিসিন হলো গিয়ে আমাদের লো ডোজ কর্টিকোস্টেরয়েড ইনহেলড, যেমন ওই যে বেক্লোমিথাসোন আগেই বলেছি। 3 নাম্বার মেডিসিন বললে হলো গিয়ে, আচ্ছা বেক্লোমিথাসোনটা কিভাবে ব্যবহার করবেন তো বলি নাই। 18 প্লাস যে কেউ থাকলে 2 চাপ করে দিনে 2 বার, আর ব্যবহারের পর অবশ্যই কুলি করবেন। 18 প্লাস যে কেউ 2 চাপ করে দিনে 2 বার, ব্যবহারের পর অবশ্যই কুলি করবেন, আর স্পেসার দিয়ে ব্যবহার করবেন। বেক্লোমিথাসোন, ডেকোমিট এগুলো আমি নরমাল জিনিস বলছি, স্পেশাল জিনিস না। ঢাকা শহরে তো সব স্পেশাল রোগী, তাদের ক্ষেত্রে ইনহেলার চেঞ্জ হয়ে যায়, তাদের ক্ষেত্রে ইনহেলার হয়ে যায় ফ্লুটিকাসন সালমেটেরোলের কম্বিনেশন, যেটা অ্যাজমাতে এত বেশি প্রয়োজনই নেই। এটা প্রয়োজন আমার সিওপিডির ক্ষেত্রে। এখন এটা কাউকে বোঝানো যাবে না, কারণ আপনি ঢাকায় 200 টাকা দামি ইনহেলার লিখলে ভাববে এটা কোনো ডাক্তারি না। টেস্ট না দিলে ভাবে দুধ, কি ডাক্তার দেখালাম, এটা কোনো ডাক্তার হলো? আপনার একটু ঢাকার রোগীদের একটু খেয়াল রাখতে হবে আলাদাভাবে। আর আমাদের যদি সালবিটামলটা দেন, সালবিটামল ইনহেলার যেগুলো অ্যাজমাসল, সালমোলিন, সালটোলিন এগুলো যেগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে 2 চাপ করে শুধুমাত্র কাশি, শ্বাসকষ্ট বা বুকে ঘড়ঘড় আওয়াজ হলে, কাশি, শ্বাসকষ্ট বা বুকে ঘড়ঘড় আওয়াজ হলে ব্যবহার করবেন, এছাড়া দরকার নাই। আপনার ওষুধ কিন্তু এইটুকুই, একটা আইসিএস, একটা সাবা, আর সাথে একটা লিকোট্রাইন। অ্যাজমার ওষুধে এটুকু ছাড়া কিছু দরকার নাই। আপনার যদি মনে হয় যে ট্রাবল আছে কোনো, তাহলে একটু দেখবেন এই যে বিফোর ইনক্রিজিং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, দেখবেন কি অবস্থা। আর গাইডলাইন, জিনো অ্যাজমার যে গাইডলাইনটা সেটা দেখবেন, একদম রিসেন্ট 2020 এর গাইডলাইন, সেটা আমার কাছে আছে এখনো, এখানটাতে ডাউনলোড করা রেডি করাও আছে। আমি বের করছি না কেন বলি, আমি যদি বের করি আপনারা বলবেন দিতে, তারপরে আমি দিব, আপনারা নিবেন আর রেখে দিবেন। এখন যদি নিজেরা সার্চ দিয়ে বের করে ডাউনলোড করে দেখেন, এটা আপনার কাজে লাগবে। এটার জন্য আর কিছু না। মনে হবে না আমি নামাইছি একটু দেখি, একটু দেখা তো লাগবে, নাহলে কাজই হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করি, সেটা হলো সিওপিডি ট্রিটমেন্ট। সিওপিডি ট্রিটমেন্টটাতে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু তাদের কোনো গুড ডেজ থাকে না, সবসময় ব্যাড ডেজ থাকে, তাই তাদের ট্রিটমেন্টের জন্য ব্রঙ্কোডাইলেটরটা কন্টিনিউয়াস লাগে। আমরা 2 রকম ব্রঙ্কোডাইলেটর এক্ষেত্রে ইউজ করি। একটা হলো গিয়ে লাবা, অর্থাৎ সালমেটেরল গ্রুপ, যেটা ফ্লুটিকাসনের সাথে আছে সেটা। আর সাথে সাথে আরেকটা আমরা ইউজ করি যে রাত্রিকালীন তাদের শ্বাসকষ্টটা যেন না হয় সেটার জন্য, সেটা খুব ভালো কাজ হয়, সেটা হলো গিয়ে টায়োট্রোপিয়াম। টায়োট্রোপিয়ামটা ওয়ার্কস ইভেন বেটার দেন ইপ্রাট্রোপিয়াম। আর আরেকটা জিনিস ছিল আগে বাংলাদেশের মার্কেটে, সিক্লোসোনাইড, সিজোনাইড নামে পাওয়া যেত, এখন তো এত ভালো পাওয়া যায় না। স্যাররাও লিখেন না আসলে। আহ, কিন্তু খুব স্পেসিফিক্যালি দেখা যাবে যে সিওপিডি রোগীর ক্ষেত্রে আপনি খুব ভালো কোনো রোল প্লে করতে পারবেন না। আপনি ইনহেলড কর্টিকোস্টেরয়েড দেন আর ব্রঙ্কোডাইলেটর দেন, যেটাই দেন, তাহলে ট্রাবলটা কোথায়? ট্রাবল হলো গিয়ে তাদের ব্রঙ্কিয়াল এয়ারওয়েতে যে সমস্যাটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। অ্যাজমাতে ওরাল সালবুটামল খুব একটা দেওয়া হয় না কেন? অ্যাজমাতে ওরাল সালবুটামল কেন দেওয়া না? তারিকুল ইসলামের কোশ্চেন। এই লিংক চাচ্ছেন কেন? সার্চ দিয়ে দেখবেন। এরে কি দিয়ে দিলেন সাব্বির, আপনি কমেন্ট কেটে দেন, এদের খুঁজতে দেন। আর এটা তো ভুল লিংক দিছেন না, থাক এটা, তারা থাক, এটা ভুল দেওয়া হয়েছে যেহেতু এটা থাক, ভুলটাই থাক। ভুলটা থাকলে তারা একটু খুঁজে দেখবে, এটা ভুল লিংক দিছেন সাব্বির, লিংক ভালোভাবে দেওয়ার দরকার নাই। আরে আবার লিংক খুঁজে, একটু খুঁজে নিবেন, লিংক খুঁজলে কি হবে? এজমাতে ওরাল সালবুটামল কেন দেওয়া হয় না তারেক? একটা ওরাল সালবুটামল খেয়ে দেখেন, তাইলে বুঝবেন। এভাবে ট্রেমরে কাঁপে কাঁপে, এভাবে করে কাঁপে, এই কাঁপে, কাঁপাকাঁপির জন্য দেওয়া হয় না। আর আপনি ওরাল সালবুটামল দিয়ে কি করবেন? আপনি ওরাল সালবুটামল যাবে পেটে, তারপরে ফাস্ট ফাস্ট মেটাবলিজম, রক্তে মিশবে, মাথায়ও যাবে, পায়েও যাবে, হার্টেও যাবে। আমার তো পালপিটেশনও হবে, স্কেলেটাল মাসলের ট্রেমরও হবে, এর জন্য দেওয়া হয় না। কিন্তু যেটা আমাদের দরকার, ইনহেলটাতে যেহেতু পরিমাণ কম থাকে অনেক সুবিধা হয়। আরে তৌকির, হাসতে হাসতে কেঁদে দিলেন কেন? আপনি তো রনির মতো হয়ে গেছেন, হাসতে হাসতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। গুড, ভেরি গুড। আচ্ছা যাই হোক, আমরা সিওপিডি তে আবার ফেরত আসি। সিওপিডি তে আপনি স্টেরয়েডের ডোজ দেখবেন যে 2 চাপ করে দিনে 2 বার এভাবে করে শুরু করা হয়, ব্যবহারের পর কুলি করতে হবে। তারপর দেখবেন লাভ হয় না। 4 চাপ করে দিনে 2 বার, তারপর দেখবেন কোনো লাভ হয় না। সাথে আপনার এসওএস,
সাবা রাখতে হবে, অর্থাৎ এই যে এজমাসল রাখতে হবে। লিঙ্ক দিয়ে কি করবেন? সার্চ দেন, সার্চ দেন। লিঙ্ক দিলে তো শেষ, লিঙ্ক দিলেই তো শেষ। আপনি সার্চ দেন না একটু, জিনা এজমা, গ্লোবাল ইনিশিয়েটিভ এগেইনস্ট এজমা, জিনা, জিনা এজমা। মাসুম একটু সার্চ দিলেই পাবেন। আচ্ছা, আবার একটু আসি সিওপিডি তে। সিওপিডি রোগগুলো কি হয়? আপনি কিন্তু ডোজ বাড়াচ্ছেন, 2 চাপ করেছিল 2 বার, 4 চাপ করে 2 বারে চলে গেলেন, হাইয়েস্ট ডোজের মধ্যে চলে গেছেন। তারপরে তারপরে শুরু হয় আসল খারাপ দিকগুলো। আসল খারাপ দিক মানে কোনটা? আসল খারাপ দিক হলো গিয়ে আপনার তাদেরকে ওরাল স্টেরয়েড চালু করতে হবে, কর্টিকোস্টেরয়েড। এটা 5 মিলিগ্রাম করে দিনে 2 বার করে চালু করে আফটার ফুড। তারপর 5 মিলিগ্রাম করে দিনে 3 বার চালু করে, তারপর 10 মিলিগ্রাম করে দিনে 3 বার চালু করে, এভাবে করে বাড়াতে থাকে, কিন্তু খুব ভালো লাভ হয় না। আরেকটা জিনিস তাদের জন্য দেওয়া হয় সিওপিডি রোগীদের, যেটাকে বলা হয় পালস থেরাপি। পালস থেরাপি মানে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম আমি যে কোনো মাসের প্রতি মাসের 1, 2, 3 তারিখ খাবো, আবার পরের মাসে 1, 2, 3 তারিখ খাবো, এভাবে করে খেতে থাকবো পালস থেরাপি। এন্ড পালস থেরাপিটাও ইজ বিলিভড এন্ড সেড যে ভালো কাজ করে। আসল কাজ হলো গিয়ে তাদের যেহেতু বডির প্রোটেকশন পাওয়ারটাও কম থাকে, যদি একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সারানি যে ইনফেকশন গুলো থাকে সেগুলোকে প্রিভেন্ট করে, এদিক থেকে সুবিধা। আর আমরা যেটা করি না সেটা হলো সিওপিডি রোগীদেরকে আমাদের পালমোনারি গুড, এই যে রুবেল কাজ করে ফেলছেন। আর সাব্বির একটা ভুল হয়েছে, সাব্বির একটা ভুল হয়েছে, রাব্বানি তো ডাউনলোডও করে ফেলছেন। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যেটা ভুল করি, আমরা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে লাগে না, কিন্তু সিওপিডি রোগীদের ক্ষেত্রে একটা জিনিস লাগে, সেটা হলো গিয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ। এটার জন্য মূল ডাক্তার কিন্তু চেস্ট ফিজিশিয়ান অথবা মেডিসিন স্পেশালিস্টটা না। এটার জন্য মূল ডাক্তার হলেন গিয়ে ফিজিক্যাল মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের যারা ডাক্তার আছেন, পিএমআর, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, তারা এটার জন্য মূল ডাক্তার। আপনারা ইউটিউবে সার্চ দিলে কিছু ভিডিও পাবেন, এবার শ্বাস নেওয়া শিখায়, এটা হলো টোটাল লাং ক্যাপাসিটি, এগুলো বাড়ানোর জন্য টেস্ট, বেশ কিছু এক্সারসাইজ, এক্সারসাইজ গুলো করলে আস্তে আস্তে রোগীর সক্ষমতা বাড়ে এবং এটার ক্ষেত্রে অনেক ভালো হয়। এছাড়াও কন্টিনিউয়াস ভ্যাকসিনেশনের মধ্যে যদি আপনি থাকেন এবং কন্টিনিউয়াস ভ্যাকসিনেশনটা যদি মেনটেন করা হয়, অনেক ক্ষেত্রে অনেক সুবিধাতে থাকবেন। আর এইটুকু যদি মনে করেন যে আমি একটা বিরাট বড় ডাক্তার, আমি ডায়াগনোসিস করে ফেলবো একটা সিওপিডি রোগী, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। কারণ অফেন সিওপিডি পেশেন্টস আর অলরেডি ডায়াগনোসড। আপনি ডায়াগনোসিস করতে চাইলে আপনি অ্যাজমা পেশেন্ট ডায়াগনোসিস করতে পারেন, কিন্তু অ্যাজমা পেশেন্টও তো আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। কারণ অ্যাজমা পেশেন্টটা যদি আসে 18-র কম বয়স, তাহলে কি হবে জানেন? 18-র কম বয়সে যাদের শ্বাসকষ্ট হয় তাদের বলা হয় যে অ্যাজমাটিক টেন্ডেন্সি আছে, কিন্তু অ্যাজমা আছে এটা বলা যাবে না। কেন বলা যাবে না? ব্যাপারটা এরকম, 1/3 অফ পেশেন্টস উইথ চাইল্ডহুড ব্রেথলেসনেস বিকামস ওকে আফটার দ্য এজ অফ 18। 18-র পরে 1/3 ভালো হয়ে যায়। 1/3 অফ পেশেন্টস অফ চাইল্ডহুড এজমা আফটার দ্য এজ অফ 18 বিকামস গুড, বাট দে এগেইন গেট ওরসেন আফটার দ্য এজ অফ 40। অর্থাৎ 40-র পরে তাদের আবার শ্বাসকষ্ট ফেরত আসে। আর 1/3 অফ এজ 18-র পরেও থাকে, তারাই অ্যাজমা হয়ে থাকে। জিনিসটা তো এরকম। আপনার ডায়াগনোসিস করতে হলে আপনার কোমর শক্ত করে ডায়াগনোসিস করতে হবে। অর্থাৎ আপনি ডায়াগনোসিস করবেন একটা সিওপিডি রোগী যেটার আগে কোনো স্পাইরোমেট্রি করা হয়নি, আপনি স্পাইরোমেট্রি অ্যাডভাইস করেন, স্পাইরোমেট্রি রিপোর্ট দেখেন, ডায়াগনোসিস করেন, ঠিক আছে। আর আপনি কোনো অ্যাজমা রোগী ডায়াগনোসিস করবেন, আপনি ব্রঙ্কোডাইলেটের রিভার্সিবিলিটি টেস্ট করেন, টেস্ট করার পরে আপনি ডায়াগনোসিস করেন, ঠিক আছে। আপনার যদি কোনার মধ্যে লিখে দিলেন বি অ্যাজমা, বিএ, বিএ0, সিওপিডি প্লাস, এরকম কোনো কথা নাই, প্রুফ লাগবে। আমরা যেমন ডায়াবেটিসে ওজিটিটি ছাড়া কোনো ডায়াবেটিসের রিপোর্টই অ্যাকসেপ্টেড না, অর্থাৎ প্রুফ না, ঠিক একইভাবে এটাও প্রুফ না। খুবই পজিটিভ এই জিনিসটা, এই জিনিসটা খুবই পজিটিভ এবং এই জিনিসটা আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। আমাদের আজকের ক্লাসের মোটামুটি জিনিসপত্র টাচ করা হয়েছে। কারো কোনো যদি ইয়ে থাকে, জানার থাকে, এখনো দেখা যাচ্ছে লাইভে অনেকে আছেন, কারো কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি, বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি এটা একটা অর্গানাইজেশন
আমি এই অর্গানাইজেশনের সাথে গত 9 বছর ধরে যুক্ত আছি। আমি এটার প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম। এখন আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি। আর জয়েন্ট সেক্রেটারি আমাদের 2 জন। আরেকজন জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর ভাই, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আমাদের প্রেসিডেন্ট এখানে ডাক্তার মনসুর হাবিব স্যার, জিএম মনসুর হাবিব স্যার। উনি এজমার একজন লিজেন্ড। হ্যাঁ, লিজেন্ড, উনারা লিজেন্ড। আর সেক্রেটারি রংপুর মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিনের ডাক্তার রওশন আলম স্যার, উনারা লিজেন্ড। আমরা কিসের লিজেন্ড হবে, উনারাই হলো লিজেন্ড। ওনাদের সাথে আছে আপনারা বিপিসিআরএস, প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটি, বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটির যে গ্রুপ, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমাদের অনেক আপডেটস পাবেন। আমরা একটা কোর্স চালাই আইসিডিআরবিতে বহু বছর ধরে। আমাদের প্রায় 19টা ব্যাচ এই পর্যন্ত রানিং। এখন 19th ব্যাচ রানিং। আসলে ওই দেবপ্রসাদ বৈষ্ণব এখন দেখছে লাইভে আমাদের এই ব্যাচের স্টুডেন্ট। আমরা অনেক ডাক্তারকে ট্রেন করেছি সারা বাংলাদেশের। আর এছাড়াও আমার নিজেরও একটা প্রজেক্ট আছে। এটা হলো গিয়ে জিপি8, জিপি8 বাই ডাক্তার রাজন। আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে গতকালকেও ক্লাস ছিল একটা। সেটা হলো গিয়ে কন্ট্রোল অফ ডায়াবেটিস ডিউরিং দ্য মান্থ অফ রামাদান ইন জেনারেল প্র্যাকটিস। এটা সেখানেও জয়েন করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে এক্সিসে মেনশন দিবেন অথবা ইনবক্সে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য, সাহায্য করার জন্য। আর যারা আমাকে কোর্সটা কিভাবে করব, মাসুম ওই যে বিপিসিআরএস গ্রুপে পাবেন অ্যাজমা সিওপিডি কার্ডিয়াক পেশেন্ট যারা এসপিরিন এবং ক্লোপিডগ্রেল পায় তাদের ব্যাপারে যদি বলতেন। এসপিরিনটা এনএসএইড, এনএসএইডে শ্বাসকষ্ট হয়, প্রেফারেবলি ক্লোপিডগ্রেল দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়ে ক্লোপিডগ্রেল দেওয়ার পাশাপাশি শুরুর দিকে 1 দিন 2 দিন এসপিরিন দিয়ে দেখবেন তাদের কি শ্বাসকষ্ট হয় নাকি। শ্বাসকষ্ট যদি না হয় তাহলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। থিওফাইলিনে বাচ্চাদের ইউজ, থিওফাইলিন বাচ্চাদের বড়দের কোনো ক্ষেত্রেই ইউজ করবেন না। আহমেদ তৌকির, ক্লাস ভালো লাগে, ধন্যবাদ। আচ্ছা, প্রভাকর আছে কোহর্ট 6 এর, আমাদের আরেকজন ছাত্র কোহর্ট 5 এর। নাবিলা একজন ডাক্তারকে দেখাতে চাচ্ছি অ্যাজমার জন্য আমি নিজে। আচ্ছা, আমার কাছে চলে আসেন নাবিলা, আমি অ্যাড্রেস ইনবক্সে দিয়ে দিব, সমস্যা নাই। আমার বাসাতে কন্টিনিউয়াসলি রোগী আসে, আজকেও আসছে কয়েকজন। আমার চেম্বার বন্ধ, বাসাতেও আছে, এটা কোনো সমস্যা না, নো প্রবলেম। আচ্ছা, যেটা বলছিলাম যে জিপি8 গ্রুপ আছে, জিপি8 বাই ডাক্তার রাজন। তারপর আমার বিপিসিআরএস গ্রুপ আছে। আপনার যেখানেই চান সেখানে জয়েন করতে পারবেন, ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। আর যারা আমাকে চিনে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমি কিরকম ভাবে রেসপন্স করি। যারা আমাকে চিনে কিভাবে জানবেন, এটা আমার প্রোফাইলে যাবেন, আপনার সাথে কারা কারা মিউচুয়াল আছে দেখবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে রাজন ভাই কি কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইলে, জানতে চাইলে বলেন, তাহলে হবে, কোনো সমস্যা নাই। আমি এক্সিসের সাথেও আছি বহুদিন ধরে। গত জুনে আমরা প্রথম জিপিজিসি করেছিলাম, তারপরে আমরা দ্বিতীয় জিপিসি করেছিলাম। তারপরে আমি গত জানুয়ারি মাসে করলাম জিপি8 এর ফার্স্ট সেশন। আমার মার্চ মাসে ভেবেছিলাম নেক্সট সেশন করব। আমাদের প্ল্যানিং ছিল এপ্রিলে আমরা জিপিজিসি এক্সিস এর একটি করব, কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির জন্য অল আর স্টাক। আল্লাহ ভরসা, আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে আমাদের আবারও দেখা হবে। আর আপনাদের কোন টপিকের উপর লাগবে ক্লাস আপনারা জানাবেন, যেই টপিকই হোক। আল্লাহর রহমতে আপনাদের প্র্যাকটিসের জন্য যা যা লাগবে বাংলাদেশে ওইটুকু সবসময় আপনাদেরকে দিতে পারবো। এটার জন্য কোনো প্রিপারেশন স্লাইড বই লাগবে না। আজকে এজমার আমার কাছে এতগুলো স্লাইড ছিল দেখে স্লাইড দেখানো, নাহলে স্লাইড টাইপ কোনো কিছু লাগে না। শুধুমাত্র আপনাদের অ্যাটেনশনটা ধরে রাখার জন্যই একটু স্লাইডটা দিয়ে রাখা, কারণ অলরেডি 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে, আরো বেশি হয়ে গেছে মনে হয়, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, সমস্যা নাই। আর জহির আহমেদের কমেন্ট দেখবো। আমার চেম্বার তো ধানমন্ডিতে, আমার পেশেন্ট ভর্তি করি সব ল্যাবিডে, ল্যাবিড স্পেশালিস্ট হসপিটালে। আমার চেম্বারটা ল্যাবিডের ঠিক অপোজিটে হ্যাপি আর্কেড। আমার একটা ওয়েবসাইট আছে drrajon.com, সেখানে দেখতে পারবেন DOCTORRAZON, drrajon.com, সেখানটায় দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এজমা বাদে ড্রাই কফের ট্রিটমেন্ট ডিডি কি কি হতে পারে? ড্রাই কফের 1 নাম্বার ডিডি কিন্তু জিআরডি, ঠিক আছে? 1 নাম্বার ডিডি জিআরডি, 2 নাম্বার ডিডি কফ ভেরিয়েন্ট এজমা,
3 নাম্বার ডিডি যে কোনো গ্রোথ আমাদের থ্রোটে অথবা এয়ারওয়েতে যে কোনো গ্রোথ সেগুলো। রুকাইয়া তাসনিয়া, তাসনিয়া আমার চেম্বারের ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। আমি চেম্বারের ডিটেলস দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। চেম্বার ডিটেলস একটু পরে এই কমেন্টেই দিয়ে দিচ্ছি, চিন্তা করবেন না। আর আমার ফোন নাম্বারও দিয়ে দিই, 01511226666, 01511226666। আমার আরেকটা নাম্বার আছে 01866449966, 01866449966। বহু বছর আগে আমি একবার দমকল বাহিনীর একটা ফোন নাম্বার দেখছিলাম, বাংলাদেশের দমকল বাহিনীর নাম্বারটা এরকম ছিল 9555555, 9-এর পরে 6টা 5। তখন থেকে আমি বুঝছি এটা নাম্বারটা রাখা হয়েছে বিপদের সময় যেন এরকম একটা নাম্বার মনে থাকে, তাই ঠিক আমার নাম্বারটাও বিপদের জন্যই দেওয়া। আর আমার নাম্বার সবসময় খোলা থাকে, আমি পারলে ধরি, না পারলে ব্যাক করি, না পারলে মেসেজ করি, কিন্তু একটা না একটা কিছু করি, কিছু না কিছু করবো, আর চিন্তা করতে হবে না। আমি সবসময় ধরতে পারি না, কারণ একটা না একটা ফোন আসতেই থাকে। এবং শুধু যে এই ফোন আসে তা না, আমার টেলিটক নাম্বারটা হোয়াটসঅ্যাপে ভাইবারেও আসতে থাকে, মেসেঞ্জারেও আসতে থাকে। আমি তো মানুষ একজন, এতগুলো পারি না কাজ করতে। তারপরও একটা ডাক্তার যোগাযোগ করবে আর আমি রেসপন্স করবো না, হতেই পারে না। পাবলিকের সাথে যোগাযোগ করি, আর আপনারা তো ডাক্তার, যোগাযোগ করবে, সমস্যা নাই। ভালো থাকবেন। নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাসটা হলো গিয়ে আপনাদের ইয়ের উপর, আপনাদের ডিমান্ডের উপর। আসলে আপনারা কোন টপিকের উপর ক্লাস চান? অ্যাজমা, সিওপিডি, ডায়াবেটিস, এন্টেরিক ফিভার, পিও, যেটাই হোক, আপনার যেটাই হোক, আপনারা খালি টপিক বলবেন, আমি রেডি, আমি সবসময় রেডি। কারণ আমার বাবা শিক্ষকতা করতেন, আমার মা শিক্ষকতা করতেন, আমি নিজে এফসিজিপি কোর্সে পড়াই, এজমার যে কোর্স হয় আইসিডিআরবিতে সেখানে পড়াই। এই পড়াতে 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 আমার পড়াতে খুব মজা লাগে। রক্তের মধ্যে যখন পড়ানো থাকে তখন এই আদত নেই ছুটতা, অভ্যাস যায় না। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাই, শুভরাত্রি। আমি আমার ডিটেলস দিয়ে দিচ্ছি কমেন্টে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।